রাতুল ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আজকের একজন বিশেষ মানুষ। তার নামটা পরেই আসবো এবং আমার হাতে রয়েছে বেশ কিছু ইমেলস যেগুলো আপনাদের পাঠানো এবং চমৎকার চমৎকার কিছু মেল আছে। তবে শাহাদুলকে আমরা মিস করছি। বরাবরই যেমন আমি ভোরবেলা শুরুর সময় বলি যে আমি রাতুল আছি সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল। তো এই জন্য আসলে আজকে শাহাদুলের নামটাই আগে প্রকাশ করতে হচ্ছে যে শাহাদুলকে মিস করছি কয়েক সপ্তাহ থেকে। এবং লিসেনাররা যে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, আপনারা আমাদেরকে শোনার পাশাপাশি দেখতেও পাচ্ছেন। আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি এবং এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা আমাদেরকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.radiosarabala.fm এবং আমাদের ফ্রিকোয়েন্সি যেটি ৯৮.৮, এটির সাহায্যে তো আপনারা আমাদেরকে বরাবরই শুনতে পান। তো এই মুহূর্তে আসলে আমি নিয়মকানুনগুলোতে চলে যেতে চাই যে কীভাবে আপনারা আমাদেরকে আপনাদের কথাবার্তাগুলো জানাতে পারবেন বা আপনার পাঠানো ঘটনা আমার কাছে পাঠাতে পারেন। তো আপনি যদি চান আপনার ঘটনা আপনি সরাসরি এসে আমাদের স্টুডিওতে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আপনার সঙ্গে ঘটে যাওয়া বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabala@gmail.com। তো আমি আসলে আর কথা বাড়তে চাই না, শুরুতেই চলে যাব আমার হাতে থাকা একটা ভয়ঙ্কর মেইলে, যেটি আপনাদের মধ্যে থেকেই কোনো একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রিয় রাতুল ভাই, আমি আদনান সাদিক রনি। আপনার অনুষ্ঠান ভূতবেলা আমার অনেক প্রিয় একটা অনুষ্ঠান। আমি ফ্রি টাইমে ফেসবুক লাইভ থেকে আমি প্রথম আপনার ভূতবেলা শুনেছিলাম। আজ আমি আমার নিজের জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই, যা আমাকে আজও রাতের অন্ধকারে ভয় পাইয়ে দেয়। ঘটনাটি ঘটেছিল গত বছর একটা গভীর জঙ্গলে, যেখানে একটি পরিত্যক্ত পুরনো আমলের বাংলোয় আমরা কয়েকজন বন্ধু মিলে একটা অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছিলাম। এই অভিজ্ঞতাটা শুধু বীভৎসই ছিল না, বরং আমার জীবনের একেবারে চরম একটা ভুল ছিল। আমরা চার বন্ধু, আমি, রনি, শাওন, অপু আর রিয়াজ, বরাবরের মতোই আমরা অ্যাডভেঞ্চার প্রিয়। তো ইউনিভার্সিটি লাইফে প্রথম দিকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, যার মধ্যে কক্সবাজার, বান্দরবান, সাজেক, এই বেশ কিছু জায়গায় আমরা ঘুরেছি। কিন্তু একটা সময় আমাদের একটা ইচ্ছা ছিল যেন এমন একটা জায়গায় যাব যেখানে কেউ কখনো যায়নি। তো এমন একটা জায়গা থেকে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা পরিত্যক্ত বাংলোর সন্ধান পেলাম। সেটা ছিল ঢাকা জেলার পার্শ্ববর্তী একটা জেলার নাম বলছি না, সেই জেলার একেবারে শেষ প্রান্তে গভীর একটা জঙ্গলের মতো স্থান। ব্রিটিশ আমলে কোনো এক সাহেবের বাগান বাড়ি ছিল সেটা। এরপর একটা সময় তিনি চলে যাওয়ার পর সেই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে। স্থানীয়দের কাছে জায়গাটার একটা বদনাম আছে। অনেকেই বলে রাতের বেলা ওদিকে নাকি অদ্ভুত রকমের চিৎকার শোনা যায়। তো আমরা সেসব গুজবে পাত্তা দেইনি। সেদিন ছিল মোটামুটি পূর্ণিমা রাত। আমরা মোটরসাইকেল করে রওনা হলাম সেই বাংলোর উদ্দেশ্যে। রাত তখন প্রায় ৯টা। গ্রামের জঙ্গলের ভেতর ঢুকলাম। চারপাশে নিস্তব্ধতা। আমাদের বুকের ধুকপোকানি কেমন যেন হঠাৎ করে বেড়ে গেল। বনঝোপঝাড় আর প্রাচীন গাছের সারি যেমন একটা রহস্যময় রাজ্যের দরজা খুলে দিচ্ছিল। বাংলোর কাছে পৌঁছতেই আমাদের ঘড়িতে তখন ১১টা বেজে গিয়েছিল। পুরনো আমলের বাংলো, আশেপাশে আগাছা, জঙ্গল এবং তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা কাঠামোটা দেখে আমাদের অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ আরও বেড়ে যেতে লাগলো। বাংলোর গেটটা অনেক আগেই ধসে পড়েছে। আমরা বাইক রেখে পায়ে হেঁটে ভেতরে ঢুকলাম। বাংলার ভেতরটা ছিল পুরোপুরি অন্ধকার আর সাথে কেমন যেন গুমোট একটা পরিবেশ। চারিদিক থেকে একটা ভেজা ভেজা শুকনো মাটির গন্ধ আসছে। পুরনো কাঠের মেঝেতে পা রাখতেই একটা কর্কশ আওয়াজ হলো। মনে হলো যেন বাংলোটা নিজেই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমাদের হাতে ছিল টর্চ। টর্চের আলোয় ঘরের ধুলো আর মাকড়সার জালগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা ঠিক করলাম মাঝখানের হল ঘরেই আমরা ক্যাম্প করব। ব্যাগ থেকে স্লিপিং ব্যাগ আর খাবার বের করে রাখলাম। ঠিক তখনই আমরা প্রথমবার কোনো একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম।
একটা চাপা ফিসফিসানির মতো শব্দ। প্রথমে ভেবেছিলাম ইঁদুর বা অন্য কোনো প্রাণী, কিন্তু শব্দটা ক্রমেই বাড়তে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ আমাদের চারপাশেই কথা বলছে, কিন্তু তার কোনো ভাষা বোঝা যাচ্ছিল না। রিয়াজ তখনই বলল, চল একটু ঘুরে দেখি বাংলোটা। আমরা চারজনের টর্চ হাতে নিয়ে উপরে তলায় গেলাম। সিঁড়িগুলো মোটামুটি ভাঙা ছিল, যেন যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে। উপরে উঠতেই একটা দীর্ঘ করিডোর পেলাম। করিডোরের শেষ প্রান্তে একটা বড় ঘর ছিল। দরজার পাল্লা ভেঙে পড়েছে। আমরা ঘরের ভেতরে ঢুকতেই একটা বিকট পচা গন্ধ পেলাম। মনে হলো যেন বহু পুরনো কোনো একটা লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে আমার টর্চটা নিভে গেল। আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। শাওন তার টর্চটা জ্বালিয়ে ঘর দেখার চেষ্টা করলো। ঘরের একটা কোণে কাঠের একটা দোলনা ছিল, এবং সেই দোলনাটি আপনা আপনিভাবে দুলছিল। সব কিছু ছিল পুরনো, একেবারে ভেঙে পড়ার মতো। কিন্তু আমাদের মনের মধ্যে জাগলো, এই দোলনাটা কীভাবে এতটা নতুন? মনে হচ্ছে যেন সব কিছু নতুন, যেই দোলনার দড়ি, কাঠ। তা এই দৃশ্য দেখে আমরা একে অপরের দিকে তাকালাম। দোলনার দুলনিটা ক্রমশ বাড়ছিল। কেউ যেন অদৃশ্যভাবে সেখানে দুলছে। আমরা ভয় পেলেও কৌতূহল আমাদেরকে জয় করে ফেলল। আমরা দোলনার দিকে এগোলাম। টর্চের আলোয় দেখা গেল দোলনার ঠিক নিচে মেঝেতে একটা ফ্রেমে বাঁধানো ছবি পড়ে আছে। ছবিটা তুলে ধরতেই আমরা আটকে উঠলাম। ছবিটা ছিল অল্প বয়সী একটা মেয়ের, যার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড়, আর মুখে ছিল অস্বাভাবিক রকমের হাসি, এবং পেছনে ইংরেজিতে কিছু একটা লেখা ছিল। আমি সেটা পড়তেই পারলাম না, কারণ লেখাটা আধোভাবে মোছা ছিল। রিয়াজ ভয় পেয়ে ছবিটা ছুঁড়ে ফেলে দিল। ছবিটা মেঝেতে পড়তেই একটা তীব্র চিৎকার ভেসে এলো। সেই চিৎকার যেন পুরো বাংলোটাকে কাঁপিয়ে দিল। চিৎকারটা কোনো মানুষের ছিল না, সেটা ছিল যন্ত্রণা কাতর, তীক্ষ্ণ আর অমানবিক একটা শব্দ। আমরা প্রাণপণে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলাম। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ শাওন হোঁচট খেয়ে পড়ে গেল, এবং তার পা ভেঙে গিয়েছিল সেখানেই। ওকে নিয়ে আমরা দ্রুত নিচে নামলাম। আমাদের মধ্যে চরম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অদৃশ্য ছায়া আর ভয়ঙ্কর হাসি, একেবারে যেন একটা দুঃস্বপ্ন আমাদের। আমরা হল ঘরে ফিরে এলাম। মনে হলো কে যেন আমাদের অনুসরণ করছে। হঠাৎ রিয়াজ চিৎকার করে উঠল, বলল, এই দরজার ওপাশে কে, দেখো তো। টর্চের আলোয় দেখলাম হল ঘরের বাইরে দরজায় একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার আকার ছিল অস্বাভাবিক রকমের বড় আর লম্বা, সেই সাথে অনেকটা সরু। তার মাথাটা বাঁকানো ছিল, যেন সে আমাদের দেখতে চেষ্টা করছে। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। সেই ছায়াটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। তারপরে যা হলো আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই ছায়াটা হলঘরের ভেতর ঢুকে পড়লো, কিন্তু ছায়াটার কোনো শরীর ছিল না, শুধু একটা অস্পষ্ট অবয়ব, যার কোনো মুখ দেখা যাচ্ছিল না। শুধু দুটো লালচে চোখ জল করছিল। সেই সাথে চোখ দিয়ে তাকিয়ে আমাদের মনে হলো যেন আমাদের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। সেই ছায়াটা আমাদের দিকে এগিয়ে এলো, আর তখনই একটা বিকট হাসির শব্দ শুনতে পেলাম। হাসিটা অত্যন্ত বীভৎস, রুক্ষ, কর্কশ, যেন মনে হচ্ছিল অসংখ্য মানুষের আত্মা একসঙ্গে হাসছে। আমাদের মধ্যে আমাদের বন্ধু অপু ছিল বেশ সাহসী। সে হাতের কাছে একটা পুরনো লাঠি তুলে সেই ছায়াটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু অদ্ভুতভাবে সেই লাঠিটাও ছায়ার ভেতর দিয়ে বেরিয়ে গেল। ছায়াটা এবার অপুর দিকে এগিয়ে এলো। হঠাৎ করে ছায়াটা অপুর কাছে এসে জাপটে ধরলো। অপু চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, বাঁচাও। আমরা কিছু করতে পারছিলাম না। ছায়াটা অপুকে টেনে নিয়ে বাংলোর পেছনের দিকে একটা দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। অপুর গলার চিৎকারটাও যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। আমরা তিন বন্ধু বাকরুদ্ধ হয়ে গেলাম। এরপরে ভোর হওয়ার পর আমরা কোনো মতে সেই বাংলো থেকে বেরিয়ে আসি। শাওনকে কোনো মতো বাইকে বসিয়ে আমরা গ্রামে ফিরে আসি। সারাটা পথ আমরা একটা কথাও বলিনি। গ্রামে এসে আমরা অপুর নিখোঁজ হওয়ার কথা বলি। অনেক খোঁজাখুঁজি করেও অপুর কোনো সন্ধান পাওয়া যায়নি। বাংলোর ভেতরে বা আশেপাশে কোথাও কোনো চিহ্ন ছিল না। স্থানীয় কয়েকজন লোককে নিয়েও আমরা সেখানে খুঁজতে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরেও আমার বন্ধু অপু নিখোঁজ। মাথায় একটা চিন্তার ভাঁজ পড়ে গেল, আমরা বাসায় গিয়ে কী জবাব দেব। তো এরপরেই স্থানীয় লোকজনরা বলতে শুরু করলেন, এখানে নাকি ব্রিটিশ সাহেব তার স্ত্রীকে খুন করে তাকে আটকে রেখেছিল অনেকদিন, এবং তারপর সেই ব্রিটিশ সাহেব নাকি এখান থেকে চলে গেছেন। তারপর থেকেই নাকি সেই আত্মা মানুষদের এখানে থাকা পছন্দ করে না।
আর সেই বাংলোর কাছে একটা গভীর কুয়ো ছিল, যেখানে কেউ নামলে আর তাদেরকে ফিরে আসতে দেখিনি। তখন বুঝতে পারলাম হয়তো সেই কুয়োতেই আমাদের বন্ধু হারিয়ে গিয়েছে কিনা। কলিজার ভেতর থেকে অদ্ভুত একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে যেন গলা শুকিয়ে উঠছিল বারবার। তো এই ছিল ঘটনা। আমি যখন একা থাকি রাতের অন্ধকারে, আমার মনে হয় যেন সেই বাংলোর ছায়াটা এখনও আমার আশেপাশে ঘুরছে। সেই বিভৎস হাসিটা আমার কানে আজও প্রতিধ্বনিত হয়। রাতুল ভাই, এই গল্পটা আপনার শ্রোতাদের কাছে পৌঁছানো দরকার আমার মনে হলো, কারণ কিছু জায়গায় অ্যাডভেঞ্চার করতে যাওয়া মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা। আর হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ঘটনার 2 দিন পরে আমার বন্ধুকে আবার খুঁজে পাওয়া যায়। সেই ঘটনাটি আমি অন্য আরেকদিন লিখব। ভালো থাকবেন। আমি আদনান সাদিক রনি, বগুড়া। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যেখানে থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের কাছে জানতে চাই যে প্রথম এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লাগলো। এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আদনান সাদিক রনি। ওনার ইউনিভার্সিটি লাইফের একটা অ্যাডভেঞ্চারের ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। বেশ আনকমন একটা ঘটনা ছিল এবং বেশ চমৎকার লেগেছে আমার কাছে। তো এবার জানবার পালা যে লিসেনার যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি। তো দেখতে পাচ্ছি ফেসবুকে অসংখ্য শ্রোতা আমাদেরকে দেখছেন এবং শুনছেন। আমি আসলে তাদের কথাবার্তাগুলো যেতে চাই, এবং সত্যি বলতে আমার কাছে চমৎকার লেগেছে এই ঘটনাটি। তো দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদেরকে দেখছেন। লিখেছিলেন সর্বপ্রথম খন্দকার মেহেদী হাসান মানু। উনি লিখেছেন, শুরুতেই যুক্ত হয়ে গেলাম ঢাকা থেকে। ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন জান্নাত বাপ্পি। আসসালামু আলাইকুম ভাই, একটু দেরি হলো মনে হয়। হ্যাঁ, কিছুটা দেরি হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন বৃষ্টি ভাইয়া, সাথে আছি শেষ পর্যন্ত। ধন্যবাদ। আমাদের সাথে নরসিংদী থেকে দেখছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি। উনি এবং ওনার হাজব্যান্ড দুজন মিলে শুনছেন। এবং নরসিংদী জেলার যদি কোনো ঘটনা থেকে থাকে আপনাদের জানা, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু লিখেছিলেন আমাদেরকে আবির হোসেন। রাতুল ভাই কেমন আছেন? রাতুল ভাই অনেক ভালো আছে। বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম রামপুরা থেকে। আমি নাবিল শেখ মুন্না। মুন্না ভাই, আপনার জন্য শুভকামনা। এবং রামপুরার যদি কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে বা লোকমুখে শোনা কোনো ঘটনা থেকে থাকে, আমাদেরকে কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabala@gmail.com। এবং এই ঘটনাটাতে যেমন একটা কুয়োর কথা বলা হয়েছে, যেমন প্রাচীনকালে প্রচুর অনেকের বাসার পাশে এরকম কুয়োগুলো ছিল, কিন্তু এখন আজকালকার যুগে উন্নত সব প্রযুক্তির ফলে, যেমন চাপ কল, সেই সাথে এখন তো ইলেকট্রিক পাম্প, এইসবের কারণে কিন্তু সেই কূপগুলো দেখা যায় না। আপনাদের এলাকায় বা আপনার আশেপাশে এরকম কোনো কূপ বা কুয়ো আছে কিনা, আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছি সাজ্জাদ লিখেছেন, ভাই কেমন আছেন? আমি নিউ ব্রিজ থেকে শুনছি। সাইফুল ইসলাম লিখেছেন, রাতুল ভাই বাবার অ্যাকাউন্ট থেকে আমি শুনছি। সাফায়েত হোসেন সীমান্ত, শুভকামনা রইল সীমান্ত। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন মাসুদ, লিখেছেন যে আচ্ছা ওকে, বুঝতে পারছি না। আমাদের সাথে ছিলেন সাব্বির, উনি লিখেছেন সুন্দর, শেষ পর্যন্ত থাকবেন জানিয়েছেন। জান্নাত বাপ্পি লিখেছিলেন আমাদেরকে, সাব্বির সরকার সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আমার মামা যুক্ত হয়েছেন, লিখেছেন শুরুতেই যুক্ত হয়ে গেলাম, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তোমার জন্য। রুহুল আমিন খান রুবেল, আমার মামা যুক্ত হয়েছেন। মামা, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল অফুরান। লিখেছেন আমাদেরকে সাব্বির সরকার। আবারও শরীফা লিখেছিলেন আমাদেরকে, শহীফা আক্তার রঘুনাথপুর থেকে আমাদেরকে দেখছেন। HM সাইফুল ইসলাম লিখেছেন, আচ্ছা আমার নানু বাড়ি কোথায়? আমার নানু বাড়ি তালুকজামিরা, গাইবান্ধা। লিখেছিলেন আমাদেরকে নুরুজ্জামান সরকার, রাতুল ভাইয়া কেমন আছেন? আমি শাপলা মিল থেকে শুনছি। পায়েল ইসলাম লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা আমার নিউ ফ্রেন্ড, উনি জানিয়েছেন। থ্যাংক ইউ পায়েল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাফায়েত হোসেন লিখেছেন, আমি সাফায়েত আছি থানাপাড়া থেকে। ইফতেখার আহমেদ সীমান্ত ছিলেন, উনি লিখেছিলেন খানকা শরীফ থেকে। আমাদের সাথে ছিলেন বিপুল ইসলাম, উনি লিখেছেন সাথে আছি, চালিয়ে যান ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ।
লিখেছিলেন যে ভাইয়া তোমার কণ্ঠে ইমেলগুলো শুনতে অনেক ভালো লাগে, মনে হয় পুরোটা সময় ইমেলগুলো পড়ো। চেষ্টা করব কোনো একটা ইমেল এপিসোড আনার, কিন্তু এখানে পুরোটাই আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করবে, আপনারা যদি চান পুরোটা এপিসোডটা। তবে আমি বলে রাখতে চাই যে আজকে অসংখ্য ইমেল আছে, মানে মোটামুটি বেশ 4-5টার মতো ইমেল আছে, আমি চেষ্টা করছি। জিম আহমেদ লিখেছেন, উনি কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। ওমর ফারুক লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর ডিপবাজার থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাল মানিক মেঘটুমুর, আচ্ছা মেঘটুমুরের বিল মানিক মৎস্য খামার থেকে উনি আমাদেরকে শুনছেন। আমিনুল ইসলাম, এবং সেই সাথে ওনার সাথে আরেকজন শুনছেন আবদুল্লাল মালিক, আচ্ছা শুভকামনা রইল আপনার জন্য। নাহিদ হাসান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন শেষ পর্যন্ত থাকবেন, আমাদেরকে লিখেছিলেন ভূতবেলা মানে রাতুল ভাই, বিশেষ করে রাতুল ভাইয়ের কণ্ঠে ইমেল করে শুনতে বেশি ভালো লাগে। জান্নাত বাপ্পি আপনার মতামত জানিয়েছিলেন, ধন্যবাদ। স্বাধীন ছিলেন আমাদের সাথে সুখান দিঘি থেকে, ছিলেন আমাদের সাথে মোহাম্মদ আবদুল্লাল মানিক। আবারও অনুষ্ঠান দেরিতে শুরু হলো কেন, যান্ত্রিক ত্রুটি ছিল। অনন্ত লিখেছিলেন, আচ্ছা উনি লিখেছেন আমি এবং আমার প্রিয়জন মিলে শুনছি, আচ্ছা দুজনের জন্য শুভকামনা। আচ্ছা আমাদেরকে ফোন নম্বর দিয়েছেন আবদুল্লাল মানিক, ওনার কাছে কিছু ভৌতিক ঘটনা আছে, আমরা চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করার। লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই কেমন আছেন, আমি নাফিস হোসেনপুর তেঁতুলতলা থেকে যুক্ত আছি। আফিয়া ইভা ছিলেন আমাদের সাথে। ইমেলগুলো যখন পড়েন নিজে নিজে কল্পনা করি তখন মনে হয় ভূতের জগতে চলে গিয়েছি। ধন্যবাদ। রনি সরকার ছিলেন আমাদের সাথে চক কুমেদপুর ডিপবাজার থেকে, লিখেছিলেন আমাদেরকে আয়ুব প্রধান, উনি মনোহরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আরিফ হোসেন লিখেছেন রাতুল ভাই ঘটনাটা সুন্দর ছিল, কেমন আছেন, অনেক ভালো আছি। কাজের মাঝে যুক্ত হয়েছেন বিজয়। মাহফুজ হাসান মিরাজ, রাতুল ভাই শুনছি গোপালপুর থেকে। ছোট বোন হাবিবা, আরও ভয়ানক ঘটনা শুনতে চাই, আচ্ছা ওনার বোন সহনি শুনছেন, দুজনের জন্য শুভকামনা। ছায়ার সঙ্গে ছিলেন আমাদের সাথে ছিলেন সম্রাট সাগর, খুব ভালো লাগছে গল্প শুনছি সৌদি আরব থেকে। ও হ্যাঁ, আরেকটা বিষয় মনে পড়লো, যে যারা আমাদেরকে দেশের বাইরে থেকে দেখছেন এবং শুনছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চিন্তাভাবনা রেখেছি। সো যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা চাইলে আমাদেরকে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনারা দেশের বাইরে থেকে শুনছেন। সম্রাট সাগর, আপনার সাথে যোগাযোগ করা হবে। লিখেছিলেন আমাদেরকে মোস্তফিজুর রহমান মাস্তা, রাতুল ভাই ভূতবেলা অনুষ্ঠান দেখছি এবং শুনছি, ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে রাফি মল্লিক, ছায়ার সঙ্গে ছিলেন। অনেক রহমান ছিলেন মেঘটুমুর থেকে। আরিফ লিখেছেন দারুণ হচ্ছে। কলেজপাড়া থেকে মঈন সরকার ছিলেন। মঈন, আচ্ছা মঈন কী অবস্থা, কেমন আছো? লিখেছেন আমাদেরকে আরিফ হোসেন, শেষ পর্যন্ত সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে এমডি সেলিম, বগুড়া থেকে শুনছি। বগুড়ার একটা ঘটনা ছিল আপনাদের আজকে, বগুড়া থেকে পাঠানো একটা ঘটনা ছিল। আরও অনেকেই ছিলেন। মাসুদ ভাই, উনিও নাম্বার দিয়েছেন। আসলে আমি এই মুহূর্তে আপনাদেরকে কল করতে পারছি না, কিছুক্ষণ পরে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। মিনহাজ প্রধান লিখেছেন আমাদেরকে ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে। রানা সিঙ্গার ছিলেন আমাদের সাথে। রানা ভাই কী অবস্থা, উনি লিখেছেন কেমন আছেন সবাই, অনেক ভালো আছি, আপনার কী অবস্থা? সেই গায়নের প্রোগ্রামে দেখা, এরপর আর দেখা হয়নি। আপনার জন্য শুভকামনা রইল। অনেক রহমান লিখেছেন গল্পটা সুন্দর ছিল, সেই সাথে আরও অনেকেই লিখছিলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ। আচ্ছা, তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমার হাতে আরেকটি আপনাদের পাঠানো মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যেতে চাই। সো দেখতে পাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আজকে যে ঘটনাটা বলছি সেটা আমার বন্ধু ইউসুফের থেকে শোনা। ইউসুফ আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লিখছি। ঘটনাটা 2016 সালের। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গেলাম। যখন আমরা যথাস্থানে পৌঁছাই তখন প্রায় রাত 8টা মতন বাজে। রাতটা কাটিয়ে দেব বলেই একটু দেরি করে বের হয়েছিলাম আমরা একটা হোটেল ঠিক করলাম। আমি আগে বলে রাখি ঘটনাটা খুবই ছোট, তবে যেহেতু পাঠিয়েছেন আমি আসলে ভাবলাম পড়ে ফেলা দরকার। এরপর যখন রাতে ঘুরতে বের হলাম তখন রাত 12টা মতন বাজে। আমি তখন ক্লান্ত অনুভব করি এবং আমার বন্ধুদের নিয়ে ঘুমোতে যাই। এরপর ঘুমিয়ে পড়ি। রাত তখন প্রায় 3টা বাজে। গুনগুন করে একটা গানের শব্দে
কারো গান গাওয়ার শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবছা আলোয় দেখলাম, তা দেখার সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। আমি দেখলাম আমাদের রুমেই একটা মেয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি ভালো করে দেখতেই চিৎকার করে উঠলাম, কিন্তু ভাবার বিষয় হলো আমি চিৎকার দেওয়ার পরও আমার বন্ধুরা কেউ কোনো চিৎকারের শব্দ শুনতে পায়নি। আমি ছটফট করছি, চিৎকার করছি এবং লাশটা বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর লাশটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অচেনা রাস্তা। এক পর্যায়ে লাশটা আমাকে একটা কবরস্থানের কাছে নিয়ে গেল। আমি কবরস্থানের গেটের কাছে আমাকে কবরস্থানের গেটে রেখে লাশটা কবরের ভেতর ঢুকে গেল, কবরস্থানের ভেতর ঢুকে গেল এবং একটা কবরের সামনে দাঁড়িয়ে লাশটার কান্নার শব্দ শুনতে পেলাম এবং জোরে জোরে বলছে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, আমি আবার আসবো, কাউকে ছাড়বো না। এরপর প্রথমে ফজরের আজান দেওয়ার সাথে সাথে লাশটা কোথায় যেন মিলিয়ে গেল এবং আমি অজান্তেই মাটিতে পড়ে গেলাম। পরের দিন আমি আমার নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। আমার বন্ধুরা আমাকে বলছে যে কাল রাতে কোথায় গিয়েছিলে। তারপর আমি অবাক হয়ে গেলাম এবং আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে বলি এবং পরের দিন যাচাই করে দেখলাম আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সেই রুমটাতে কোনো একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছিল এবং তার আত্মা আজও সেই হোটেলে ঘুরে বেড়ায়। রাতুল ভাই এই ঘটনাটি আমাকে বলেছিলেন আমার বন্ধু ইউসুফ। রাতুল ভাই, এটাই আমার লেখা আজকের গল্প। আমার নাম সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা থেকে। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। খুব ছোট্ট একটা মেইল ছিল, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এমন একটা গ্রুপ, যেমন প্রথম ঘটনাটাতেও কয়েকজন বন্ধু মিলে কোনো একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তারা একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হন এবং এই ঘটনাটিও কিছুটা সিমিলার ছিল। কয়েকজন বন্ধু মিলে কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে হোটেলে তারা রাত কাটিয়েছিলেন সেই হোটেলের রুমে একটা বীভৎস দৃশ্য তারাও দেখেছিলেন। তো যাই হোক লিসেনার, এই মুহূর্তে আপনারা যে ঘটনাটি শুনলেন আপনাদের কার কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে লাইভ করছি এবং সেখানে চাইলে আপনারা আপনাদের সাথে আপনাদের কার কাছে কেমন লাগলো ঘটনাটি সেটি আমাদেরকে জানাতে পারেন। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, আমার হাতে আরেকটি মেইল আছে, সেটিতে যাব এবং তার আগে আমি দেখতে চাই যে কে কোথা থেকে শুনছেন এবং কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি। খুব বেশি কমেন্ট পড়বো না, কারণ আমার হাতে যে পরবর্তী মেইলটা রয়েছে সেই মেইলটিতে চলে যাব। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন লুৎফুল আনোয়ার ভাই। উনি লিখেছেন আজকেও বরাবরের মতো চট্টগ্রাম থেকে যুক্ত হলাম প্রিয় ভূতবেলা শোনার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন রাফি মল্লিক। উনি লিখেছিলেন ভাইয়া হ্যালো, লিখেছিলেন আমাদেরকে ছায়াসঙ্গী ভাইয়া, আমি আবার আপনার শোতে যেতে চাই। ছায়াসঙ্গী, আপনার নামটা কাইন্ডলি জানাবেন এবং আপনি চাইলে আপনার ফোন নম্বরটি শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। লিখেছিলেন আমাদেরকে রাফি মল্লিক যে অনেক দিন পর শুনছি, অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে ইকবাল হোসেন ছিলেন গাইবান্ধা সদর থেকে। সম্রাট সাগর ছিলেন আমাদের সাথে, আচ্ছা উনি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে রানা সিঙ্গার ছিলেন, উনি লিখেছিলেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে, ও হ্যাঁ রানা ভাই যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সৌরভ মিয়া ছিলেন ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। সাজ্জাদ লিখেছিলেন আমাদেরকে, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। সাদিয়া আক্তার মিম ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে ভূতের গল্প শুনতে আমাকে অনেক ভালো লাগে। রানা ভাই লিখেছিলেন ভাইয়া একদিন দাওয়াত চইল আপনার, ভূতবেলায় আসবেন। লিখেছিলেন আমাদেরকে বরাবরের মতোই যুক্ত হয়েছেন লুৎফুল আনোয়ার ভাই। ছায়াসঙ্গী ভাই লিখেছেন আজকে সাউন্ডটা অনেক ভালো লাগছে, বেশ ভয়ানক। জিম আহমেদ লিখেছিলেন ভাইয়া বৃহস্পতিবার ভূতবেলা না দেখলে ভালো লাগে না, তাই এটাই লিখেছিলেন আমাদেরকে। এমডি ফরিদ লিখেছেন আচ্ছা আচ্ছা ওকে
বুঝতে পারিনি। মাশরাফি বিন মুর্তজা লিখেছিলেন আমাদেরকে মাহফুজ হাসান মিরাজ, ভাইয়া প্রতিদিন অপেক্ষায় থাকি কবে ভূতবেলার প্রোগ্রাম শুরু হবে, আমি ভূতবেলায় গিয়ে গল্প বলতে চাই। আজকে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, ভূতবেলায় ঘটনা শেয়ার করতে চাচ্ছেন। লিখেছিলেন এমডি ফরিদ মিয়া, আমি আমার ভাইয়ের ফোন থেকে, ফরহাদ উনি কমেন্ট করেছিলেন, লিখেছিলেন আমাদেরকে সুন্দর হচ্ছে প্রোগ্রাম। সাদিয়া আক্তার লিখেছিলেন অনেক ভয় লাগছে, থ্যাংক ইউ। লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মেহেদি, বাসা গাইবান্ধা, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে নাহিদ হাসান, ভাইয়া আমি দাঁড়িয়াপুর থেকে শুনছি, অনলাইনে আমাদেরকে শুনছেন সাদিদা আক্তার মিম। লিখেছিলেন আমাদেরকে মঞ্জুর রশিদ, ভাইয়া কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন জানাবেন। লিখেছিলেন ফরহাদ হীরা, লিখেছিলেন ঢাকা থেকে। ফরহাদ, আপনার কাছে যদি ভৌতিক ঘটনা থেকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে লিখেছিলেন আজকের প্রোগ্রামের ঘটনাগুলো অনেক সুন্দর শুনছেন। লিখেছিলেন আমাদেরকে বরাবরের মতো যুক্ত হলাম স্টেশন বাদিয়াখালী থেকে রাকিবুল ইসলাম। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে উনি 11টা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। মোহাম্মদ সজীব ছিলেন, হারুরা জিন ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শামীম হোসেন, অনেক ধন্যবাদ। প্রথম এবং দ্বিতীয় মেইল দুটোই অসাধারণ ছিল। সম্রাট সাগর ভাই লিখেছেন আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প বলতে চাই, বাট কিভাবে বলবো জানি না, তবে আমি দেশের বাইরে থাকি। জি সম্রাট সাগর ভাই, আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন, আমি বা যে কেউ আপনার সাথে আজকে যোগাযোগ করা হবে। লিখেছেন মোহাম্মদ শামীম হোসেন। লিটন খান লিখেছেন উনি গাজীপুর থেকে শুনছেন। লিটন ভাই, যদি গাজীপুরের কোনো ভৌতিক ঘটনা জানা থাকে আপনার বা শুনে থাকেন কোনো ঘটনা, আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বলতে চাই না। দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন আমার প্রিয় মোহাম্মদ পাপ্পু শেখ ভাই। লিখেছেন যুক্ত হলাম একটু দেরিতে, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। এরপর দেখতে পাচ্ছি আচ্ছা ভাইয়া, আজ জীবনের প্রথম লাইভে আসলাম আপনার লাইভ শোনার জন্য। আচ্ছা লাইভ শুনছি, কেমন আছেন বা দেখলে থেকে দেখছেন উনি জানিয়েছেন। তো সাদিয়া একটা আপনার জন্য শুভকামনা। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমি আমার যে থার্ড মেইলটা ছিল সেটাতে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে মেইলে যাব না। আমাদের আজকে স্পেশাল অতিথি আছেন কমল দাদা, আমরা কমল দাদার কাছে চলে যেতে চাই। উনি আমাদের রেডিও সারাবেলার অনুষ্ঠান বিভাগের প্রধান। তো দাদা আদাব, কেমন আছেন? হ্যাঁ, এই তো মোটামুটি আছি, ভালো চলছে আর কি দিনকাল। আচ্ছা, তো বহুদিন পর আপনাকে আমরা পেলাম। তো এই মুহূর্তে আমরা আসলে আপনাকে ভালো লাগছে ভূতবেলা অনুষ্ঠানে। তো আমরা আজকে, যদিও এর আগেও এসেছিলেন, এই জন্য আসলে খুব বেশি মানে ইন্ট্রোডাকশনে যাচ্ছি না। তো জি জি জি, আমরা ভৌতিক আসরেই চলে যাই। হ্যাঁ, সেটি যেহেতু ভূতবেলা মানে তো ভূতের কিছু গল্প আর কি। জি, আর ভূতের গল্প তো মানুষ ভূতের গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে, বিশেষ করে ইদানিং কালের মানুষজন। কারণ ইদানিং এ কিন্তু ভূত বলতে কিছু নেই, দেখাও যায় না কিন্তু। জি, তো সেই ক্ষেত্রে আর কি বলা যায় আসলে ভূত বলতে কিছু ছিল আর কি। জি, যদিও মানে এখন বলতে পারবো না কি কারণে নেই, কিন্তু এক সময় কিন্তু আমরা দেখেছিলাম যে ভূত আসলে ছিল। না থাকলেও কিছু কাণ্ড মানে কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলোর কারণেই মনে হচ্ছিল যে না আসলে ভূত প্রেত বা পেতনি হোক কিছু একটা ছিল। তো এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি শুরুতে একটা ঘটনা বলি। আমার মানে এখনকার সময় তো বাড়ি একটু পর পর বাড়ি হচ্ছে, তো আমরা ছোটবেলা দেখেছি যে খুব ঘন ঘন বাড়ি ছিল না, একখানে কয়েকটা বাড়ি ছিল, তারপরে একটা নিথুয়া পাথার ফাঁকা জায়গা ছিল, অথবা বাঁশ ঝাড় ছিল, অথবা অন্য কোনো বড় বড় গাছ ছিল। এখনকার সময় তো বড় গাছ দেখাও যায় না। এক সময় কিন্তু একদম বড় অনেক বিশাল বিশাল গাছ ছিল। সেই গাছ বিশেষ করে কিছু কিছু গাছ আছে, তার মধ্যে হলো শিমুল গাছ, যাকে গ্রামের মানুষজন বলে থাকে শিমলের গাছ। জি জি। তো তারপরে হচ্ছে শেওড়া গাছ আছে। তারপরে আছে শেওড়া গাছ নিয়ে তো মানে অনেক কাহিনী ছিল। আগেরকার মানুষ কিন্তু বাড়িতে এই শেওড়া গাছ লাগাতো না। মানুষ বলতো যে বাড়িতে শেওড়া গাছ লাগালে ভূত সেখানে স্থান নেবে, বসবে। তো এই কারণে কিন্তু লাগাতো না। এখন মোটামুটি লাগায় মানুষ, এখন তো ভাবে আর সেটা কি নেই। তারপরে হিজল গাছ ছিল, হিজল গাছের সেখানেও নাকি ভূত থাকতো এরকম। মানে বিশাল লম্বা লম্বা যে গাছগুলো ছিল, তার মধ্যে বট গাছ, পাকুর গাছ, এই গাছগুলোতেই মানুষ মনে করতো ভূত থাকতো আর কি। তো যাই হোক, আমার
বাড়ি থেকে আমার মামার বাড়ি দূরত্ব হচ্ছে মোটামুটি একটু 4 কিলোমিটার, বেশি দূর না, আবার 4 কিলোমিটার। তো এই রাস্তাগুলো তখন ছিল কাঁচা রোড, কিন্তু মানে এখনো ওই রাস্তাটা কাঁচাই আছে, পাকা হয়নি। আমি সেদিনও গিয়েছিলাম তো দেখি যে কাঁচাই আছে। তো সেখানে যাওয়ার পথে মাঝ পথে একটা জায়গা আছে, সেটা হচ্ছে উঁচু, ওটাকে বলা হতো উঁচে দোলা, মানে উঁচে দোলার ইয়ে আর কি। তো উঁচু জায়গা, মানে বাঁশ ঝাড়ের জায়গা ছিল, মানে এত বাঁশ ছিল ওই জায়গাটাতে, এখনো আছে, কিন্তু এখন সেদিন গিয়ে দেখেছি যে বাঁশ ঝাড়গুলোর ফাঁকে ফাঁকে আবার অনেকে বাড়ি করে ফেলেছে। বাড়ি করে ফেলেছে, মানে এখন আর ওই বাঁশ ঝাড়ের যে ভয়টা ছিল, মনে হলো যে না, মানুষজন আসলে আর ভয় করছে না। তো একদিন মানে ওই সময়টাতে ওখান দিয়ে যাতায়াত করতে গেলেই মানে সন্ধ্যার পর, দিনেতেই ভয় লাগে, আবার সন্ধ্যা হলে তো আরো ভয়। তো কোনো একদিন কারণে আমাকে মানে আমি তখন অবশ্য মামার বাড়িতে থাকি, তো মামার বাড়ি থেকে আমাকে বাড়ি যেতে হচ্ছে, মানে এমার্জেন্সি ভাবে যেতে হবে, সন্ধ্যা লাগছে। তো সাইকেল ছিল তো সাথে, তো ভাবলাম, মানে তখন তো ওই রিক্সা বা এত অটো এগুলো ছিল না, তখন শুধুমাত্র সাইকেল ছিল, অথবা পায়ে হেঁটে, অথবা পা দিয়ে পায়ের প্যাডেল যেটা রিক্সা সেগুলো ছিল। কিন্তু সেই রিক্সাগুলো কাঁচা রোড হলে মানে যেতই না আর কি, এত কষ্ট হতো টানতে, যেতই না। তো আমি সাইকেলটা নিয়ে বের হলাম, বের হয়ে যেতে সন্ধ্যার দিকে, তো যখন গেলাম কিছুক্ষণ যাওয়ার পর আরো একটু সন্ধ্যা লাগলো আর কি, দেরিতে হয়ে গেছে এমনিতে। তো এখন ওই উঁচু ভিটে আর কি বলা হয়, মানে ভিটাটা এমনিতে উঁচু, বাঁশ ঝাড়গুলো অনেক রাস্তা থেকে একটু উঁচু আর কি। ওখানে যাওয়ার আগেই আমার মানে কি বলবো, আগে থেকেই ভয় লাগা শুরু হয়ে গেল, যেহেতু জায়গাটা নিয়ে অনেক কথা আছে, জানা আছে। তো এই কারণে একটু থেমে গেলাম, আসলে কোন দিক দিয়ে আসলাম, হঠাৎ করে চিন্তা করে যে আমার তো এখন এই দিক দিয়ে যেতে তো ভয় লাগবে, এখন যে ভূত আমাকে ধরবে না কি ধরবে, এখন যেতেও হবে আবার, মানে ওখান থেকে বেশি দূর কাছে নয়, যদি আমি আবার ঘুরতে যাই ওদিক দিয়ে না গিয়ে, তাহলে আমাকে আরো অনেক দূর ঘুরতে হবে। আর তখন তো রাত হয়ে গেছে, তো খুব রাত তাও নয়, এই 8টার মতো আর কি বেজেছে। তো মানে আমি অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে আছি এখানে, 10-15 মিনিট। কোনো মানুষ কিন্তু আমার ওদিক দিয়ে আসলো না, কেউ গেল না, মানে অপেক্ষা করছিলাম যে কেউ যদি আসে তার সঙ্গে যাব, অথবা কেউ যদি ওদিক থেকে আসে তাকে একটু বলবো, বলে পার হব, কিন্তু না, কোনো মানুষজন, কোনো কিছু নেই। আরো কিছুক্ষণ, মানে আধা ঘন্টা পর্যন্ত থামলাম, দেখলাম যে না, কোনো মানুষ নেই, আসতে হচ্ছে না, যাচ্ছেও না, আবার দেরি করছে, কিন্তু রাতও হচ্ছে, মানে আরো ভয়টা আরো বেড়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে সাহস করে গেলাম যে না, যেতে হবে, সাইকেল আছে, গান ধরবো আর সাইকেলের বেল বাজাবো, এই কথা বলে একদম টান দিলাম। তো টান দেওয়ার পরপরই সেই বাতাস, মানে ঝড় আসলে কেমন বাতাস হয় সেরকম বাতাস শুরু হয়ে গেল। আমি তো ভয়ে আমার একদম কি বলবো, গলা শুকিয়ে গেল, যে আসলে এটা কি বাতাস আসলো নাকি এখানে ভূতে এসে বাতাসটা নিয়ে আসলে বাদ ঝাড়ে। আর তখনকার সময় কিন্তু মানুষ খুব বাঁশ কাটতো না, মানে অনেক বয়স হয়ে যায় তাও বাঁশ কাটে না মানুষ, মানে অতটা মানুষের খুব একটা যে দরকার ছিল। এখন তো বাঁশ ধারে বাঁশ তেমন পাওয়াই যায় না, তো তখনকার সময় মানে এত ঘন ঘন বাঁশ ছিল, মানে একটা বাঁশ যদি আরেকটা বাঁশের সঙ্গে একটু দোল খায় তখন গায়ে লেগে মানে ক্যারত শব্দ করে, বাঁশের মধ্যে বাঁশে লেগে, এই যে শব্দটা, এটাই মনে হচ্ছিল না রে ভূত এসে গেছে। এখন এই শব্দগুলো হচ্ছে, আবার বাঁশের যে মাথা উপরের, একে অপরের সঙ্গে লাগতেছে, শব্দ হচ্ছে, খটাস খটাস করে শব্দ হচ্ছে, মানে এমন কিছু শব্দ হচ্ছে, মানে হচ্ছে যে সত্যি আসলে ভূত এসে গেছে। এমন একটা পরিস্থিতি, যেতেও হচ্ছে, সাহস করে আগালাম। আবার অন্ধকার, এমন একটা পরিস্থিতি, ওই জায়গাটা ভীষণ অন্ধকার, এমনিতে একটু অন্ধকার, আবার যদি মানে বাঁশ ঝাড়তো আরো অন্ধকার। এখন চিন্তা ভাবনা করে আগালাম। আমার কাছে আবার লাইট টাইট কিছু ছিল না ওই সময়, তো আমরা এই যে এখন যেহেতু যেমন চার্জার লাইট পাওয়া যায়, তখন তো সেটা পাওয়া যেত না, তখন ব্যাটারি দিয়ে লাইট ইয়ে ছিল, 3টে ব্যাটারি বা 2টা ব্যাটারির, পরে পেন্সিল ব্যাটারিরও লাইট ছিল,
কিন্তু সেটাও আবার কেনার সবার যে একটা সামর্থ্য সেটাও ছিল না, তখন একটা অনেকটা ইয়ে ছিল। তো এখন কিছু দূর আগানোর পরে গিয়ে দেখি একটা বাঁশ পড়ে আছে আর কি, মানে বাঁশটা পড়ে আছে নিচে। আচ্ছা আচ্ছা। এখন তো মানে রাস্তা আমার বন্ধ, রাস্তা বন্ধ মানে তো গা একদম শিউরে উঠলো যে কি ব্যাপার, এমনিতেই তো বাতাস হচ্ছে, আবার একটা বাঁশ পড়ে আছে। এখন এইটা দিয়ে কেমনে কি করব? ওই এক সময় শুনেছিলাম যে ওই রকম বাঁশ যদি পড়ে থাকে, যদি সেখানে ভূত বা প্রেত থাকে, তাহলে নাকি উপর দিয়ে যদি যাওয়া হয় বাঁশের, তখন বাঁশটা একদম উপরে উঠে মানুষটা সহ উপরে তুলতো। আবার যদি নিচ দিয়ে যাওয়া হয়, বাঁশটা দিয়ে একদম নিচের দিকে ঠেসে ধরতো। মানে এই চিন্তা আবার আসে গেল মাথায়। এদিকে তো রাতও হচ্ছে, মানে কোনো কিছু ইয়ে করতে পারছি না, চিন্তা করতে চলে কি করব কি না করব। তারপরে কিছুক্ষণ ওখানে দাঁড়াই আছি বাসটার সামনে, এদিকে তো শব্দ, সেই রকম শব্দ, আর এদিকে মনে করেন যে মানে সৃষ্টিকর্তা তো বারবার স্মরণ করতেই আছি যে আমার আজকে কি হবে। তো এইভাবে করতে করতে কিছুক্ষণ থাকার পরে মানে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠলো সামনে, সামনে বলতে দূরে আর কি, ওই বাঁশ ঝাড়গুলো যেখান থেকে শুরু হয় সেদিক থেকে মানে টর্চ লাইট আর কি জ্বললো। কিন্তু তখন মানে একবার খালি জ্বলায় দিয়ে বন্ধ হয়ে গেল। জি। আমি তো আরো ইয়ে হয়ে গেলাম যে কি ব্যাপার, এ ভূত তো অনেক সময় আগুন মানে আগুনের মতো হয়ে আসে, সেটাও একটা ভয় ছিল। তো অনেকক্ষণ আছে যে আর তো জ্বলে না, তো কিছুক্ষণ পর থেকে আবার ওইভাবে জ্বললো এবং সেটা আরেকটু সামনে এসে জ্বললো। জি জি। তো আরেকটা হলো যে ওই সময় মানে ওই সময় না, মাঝে মধ্যে এখনো, তখন তো আসলে স্যান্ডেল পায়ে দিত মানুষ, তো স্যান্ডেল দিয়ে অনেকে জোরে জোরে হাঁটতো না, তখন তো শব্দ হতো, স্যান্ডেলের শব্দ হতো না পায়ে একটা জোরে হাঁটার পরে। তো এরকম হঠাৎ করে শব্দ আমার কানে আসা শুরু হলো। তো আমি আবার বাতিটা হঠাৎ করে লাইটটা জ্বলে, টুপ করে জ্বলে, কিছুক্ষণ পর আবার জ্বলে না। মানে কি করবো আর না করবো, আমি তো একদম আমার সেই গলা শুকায় গিয়ে একদম কাচু মাচু হয়ে ইয়ে হয়ে আসছি যে না এটা আগে দেখি তারপরে যাব। তো কিছুক্ষণ পরে যে যাই হোক, সেটি একজন মানুষ ছিল, উনি ওই দিক দিয়ে আসছিলেন, পায়ের জুতার শব্দ, কিন্তু কোনো কথা বলছিলেন না। তো ওই লাইটটা উনি আবার বেশি জ্বালাতো না, একটু মানে উনি সাহসী ছিলেন আর কি, বয়স্ক মানুষ তো, উনি এসে হঠাৎ করে সামনে জ্বালাইলো। তো উনি যখন এসে একদম সামনে জ্বালাইলো, আমি তখন একটা চিৎকার দিয়ে কিন্তু উঠছিলাম। আচ্ছা আচ্ছা। মানে ভয়ে একটা চিৎকার দিয়ে উঠছিলাম যে কি ভূত আমার একদম সামনে এসে ধরে ফেলেছে। তারপরে উনি বলে উঠলো যে কে কে কে। তখন একটু মনে হলো যে না, এটা এখন মনে হচ্ছে মানুষ কেউ এসেছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওনাকে বললাম এই বিষয়ে, আমি তো উনি আবার আমাকে কি করে বলতেছে, হ্যাঁ তোমরা এই দিক দিয়ে আসছেন কেন, জানেন না এই পাশে রাতের মধ্যে একটা ভূত আছে, এই রাতে তো যাওয়া যায় না। তারপরে এই যে দেখো বাঁশ পড়ি আছে, বাতাস উঠছে, যদি ভূত ধরে তাহলে তো খারাপ, বাঁশের উপর দিয়ে গেলে চটকায় তুলবে, নিচ দিয়ে গেলে আবার ঠাসি ধরবে। তা উনি আমাকে আবার একটা বুদ্ধি দিল, যদি কখনো রাতের মধ্যে বের হন, সাথে মানে একটা ইয়ে রাখতে বললো, কি বলে অস্ত্র আর কি, আচ্ছা লোহা দিয়ে তৈরি অস্ত্র হাতে রাখতে বললো, অথবা গ্যাস ম্যাচ অথবা লাইট এগুলো রাখতে বললো। উনি আমাকে বললো যে হ্যাঁ গ্যাস ম্যাচ যদি আগুন জ্বালায়, ভূতের নাকি আগুন দেখলে সেখানে আসে না, এইটা একটা বললো। এগুলো বলে উনি আমাকে শেষ ইয়ে করে পার করে দিল। কিন্তু বাসটা তো বাসটা আসলে যেহেতু দুইজন ছিল তো উনি তুলে ধরলো, আমি নিচ দিয়ে গেলাম, যাওয়ার পরে উনি আমাকে একটু আগায় দিয়ে পার করে দিয়ে আসলো। তো এটা একটা ছিল আসলে মানে ভূতের যে বিষয়টা, এটা ওই দিনে মনে হচ্ছিল যে না আসলে ভূত যে না থাকার বিষয় না নয়, আসলেই ভূত আছে। তো এইটা একটা ছিল ঘটনা, ছোট অবশ্য, কিন্তু মানে সেদিন আসলে এমনটা ভয় লাগছিল, মনে হচ্ছিল যে না আমার আজকে বাড়ি ফেরার হবে না, এরকম একটা বিষয় ছিল। আচ্ছা আচ্ছা।
তো আরো অবশ্য ঘটনা আছে, তো আমরা কি এখন কোনো মেইলে যাবো নাকি আরো দুইটা বলতে পারি? আমরা আরেকটা মেইলে যাই। হ্যাঁ, যদি মেইলে যাওয়া যায় মেইলে। ঠিক আছে। তো তো এই যে ঘটনাটা আমরা শুনলাম, তো লিসেনারদের কাছে তো এরকম অসংখ্য ঘটনা আছে, তারা কিন্তু চাইলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা সরাসরি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা খুব বেশি কথা আর বাড়াবো না। তো এই মুহূর্তে আসলে শ্রোতাদের কথাবার্তাগুলোতে যেতে চাই, এবং তারপরে আমরা আমার হাতে থাকে ভয়ঙ্কর কিছু একটা মেইলে চলে যাব। তো দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, এবং কমল দাদা আছেন আমাদের সাথে। তো আমরা দাদার কাছে ঘটনা শুনলাম, এবং লিসেনার যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনারা কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন যে দাদার কাছে শোনা ঘটনাগুলো আপনাদের কার কাছে কেমন লাগলো, এবং এই ধরনের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে এবং আপনারা যদি চান আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে মেইল পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabala@gmail.com। তো এই মুহূর্তে আসলে আর কথা বলতে চাই না। দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন এমডি রিজু মিয়া। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে মনিন সরকার ছিলেন। ভাইয়া পরের মেইলটা বলেন, আগ্রহ নিয়ে বসে আছি। অবশ্যই আমার হাতে আছে এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটনা, আমি সেই ঘটনাগুলোতে চলে যাব। এমডি রাফি লিখেছিলেন, অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান, সাথে আছে শেষ পর্যন্ত। HM সাইফুল ইসলাম লিখেছিলেন, ভাইয়া পরের সপ্তাহে একটা ভয়ঙ্কর গল্প দেব, এই সপ্তাহে তো হলো না, অপেক্ষায় রইলাম। নাহিদ ছিলেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, এসকে নাহিদ আছি, গাইবান্ধা দাঁড়িয়েপুর থেকে শুনছেন। এরপর লিখেছিলেন যে রুহুল আমিন আকন্দ, আসসালামু আলাইকুম ভাইয়া, কুমিল্লা থেকে উনি আমাদের সাথে আছেন। উনি লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা, MR মুস্তাফিজুর রহমান লিখেছিলেন, ভাইয়া আশা করি ভালো আছেন, এতদিন অফলাইনে শুনতাম, আজকে ফার্স্ট টাইম অনলাইনে শুনছি। আমি আচ্ছা নিয়মিত নিয়মিত উনি FM এ থাকেন অল টাইম, আজকেও আছেন শেষ পর্যন্ত আমাকে জানিয়েছেন। লিটন খান লিখেছিলেন আমাদেরকে, লিখেছেন যে ওয়াইফাই একটা ঘটনা, ওয়াইফাই একটা ঘটনা আছে ভাই, সময় পেলে লিখে পাঠিয়ে দেবো। লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই, আমি সম্পদ, ইমেল কিভাবে পাঠাবেন জানতে চেয়েছেন। লিখেছিলেন আমাদেরকে কাকতারুয়া, উনি, হেই রাতুল ভাইয়া কেমন আছেন, আশা করি ভালো আছেন। যাই হোক, উনি হাসপাতাল ভালো থেকে শুনছেন। কমল দাদার ঘটনাটি অনেক ভয় পেয়েছেন, কাহিনীটা ভয়ের। আমাদের সোয়াইব হাসান ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে সোয়াইব হাসান। যান্ত্রিক ত্রুটি হচ্ছে, অনেকে জানাচ্ছেন, এই জন্য আসলে আমি এই মুহূর্তে মেইলটাতে যেতে চাচ্ছি না, কারণ আপনারা মেইল অনেক মনোযোগ দিয়ে শোনেন এবং আপনাদের একটা ভালো লাগার জায়গা। সো আসলে এই জায়গাটাতে আমি কোনো ত্রুটি রাখতে চাই না। এবং আপনার আশেপাশে যদি আপনার ব্যারাকে বা আপনি যেখানে থাকেন সেখানে যদি আপনার পরিচিত কোনো ভাই থাকে যারা বাংলাদেশি কিন্তু প্রবাসে আছে, তাদেরকে নিয়ে আমরা একটা মোটামুটি একটা আয়োজন করতে যাচ্ছি। ভাইয়া, হ্যাঁ অবশ্যই সম্রাট, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা ইন্টারনেটের গোলযোগের কারণে সাময়িক এই ত্রুটিটা হচ্ছে, আশা করি অল্প কিছুর মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখন আপনারা একটু কাইন্ডলি জানাতে পারেন যে এখন সাউন্ড ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি আমার হাতে থাকা মেইলটিতে চলে যেতে চাই। লিখেছিলেন আমাদেরকে, হ্যাঁ এখন ঠিক আছে, দেখতে পাচ্ছি। লিখেছিলেন আমাদেরকে রাদিয়া বিনতে রাফা ভাইয়া আমাদের সাথে ছিলেন। আব্দুল খালেক ছিলেন, একটা কথা বলে কিছু মনে করবেন না, ভূতবেলা লাইভ করবেন। ওকে। উনি লিখেছেন যে যখন আমরা লাইভ করবো তখন যেন এখানে একটা ফোন রাখি, যেটাতে কোনো যান্ত্রিক ত্রুটি হলে সাথে সাথে ধরবে। আমাদের এখানে সব কিছুই আছে, আমরা স্টুডিওতে শুনতে পাচ্ছি, আমাদের এখানে মনিটর আছে, মনিটরে আমরা সাউন্ড মনিটর করছি, এবং সেখানে আসলে কোনো সমস্যা আমরা বুঝতে পারি না এবং এখানে বোঝা যায় না। তো যাই হোক, আমাদের FM এ ঠিক যাওয়ার কথা, এবং যারা ফেসবুক লাইভে শুনছেন তাদেরই শুধুমাত্র এই সমস্যাটি হয়, সেটার মূল কারণ হচ্ছে ইন্টারনেট। তো যাই হোক, হ্যাঁ এখন ঠিক আছে, অনেকেই জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি যে মেইলটিতে চলে যেতে চাই, সেটি আমাদেরকে পাঠিয়েছেন একজন লিসেনার। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আচ্ছা, ঘটনাটি বেশ বড় হতে চলেছে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন।
আসসালামু আলাইকুম রাতুল ভাই। জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালো থাকেন। শাহাদুল ভাই সহ ভূতবেলার সমগ্র টিমের প্রতি রইল অফুরন্ত স্নেহ এবং ভালোবাসা। আজ আবারও হাজির হলাম একটি ছোট্ট রোমহর্ষক মর্মান্তিক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি শুনেছিলাম পঞ্চগড়ের আমার এক হিন্দু দাদার কাছ থেকে। তিনি শুনেছিলেন তার ভারতের এক আত্মীয়ের কাছ থেকে। ওই দাদা যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। ঈশ্বরের সৃষ্টি পবিত্র ও ভালোবাসার পরিণতি যে এরকম ভয়ানক এবং আতঙ্ক রূপ ধারণ করতে পারে তা এই ঘটনার আগ পর্যন্ত আমার কল্পনার অতীত ছিল। যে ভালোবাসার স্পর্শ পেতে মানুষ ব্যাকুল হয়ে পড়ে, সেই স্পর্শই যখন অশরীরীর হাতে ছুতো ওয়ার্ডটাই কেমন যেন, সেই স্পর্শ যখন অশরীরী হাতে ছুতে চায় বা কাছে পেতে চায়, তখন আতঙ্ক এবং অসহায়ভাবে বাকরুদ্ধ হতে হয়। সালাম শ্রোতা বন্ধুরা, আমি আপনাদেরকে জানাতে চাই যে আমার বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। আমি তানভীর প্রধান আবারও একটি অদ্ভুত রোমহর্ষক মর্মান্তিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি আমার দাদার চাচাতো বোনের সাথে ঘটেছিল। ঘটনাটি আমি আসলে বুঝতে পারছি না উনি কোন সম্পর্কের কাছ থেকে কথা লিখেছেন। যাই হোক, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। তার চাচাতো বোনের নাম ছিল শাহনাজ। এই শাহনাজের সাথেই ঘটেছিল ঘটনাটি। শাহনাজ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর গ্রাম নিবাসী একজন। উনি আসলে পাংচুয়েশন মার্ক ইউজ করেনি, যে জন্য আসলে প্রবলেমটা হচ্ছে। সালটা 2016 সাল আগস্ট মাস। একদিন শাহনাজ আমাকে ফোন দেয়। আমি ফোনটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে শাহনাজের আতঙ্ক ভরা একটা কণ্ঠস্বর ভেসে আসে। আমি ওকে জিজ্ঞাসা করি কি হয়েছে। তখন শাহনাজ আমাকে বলতে শুরু করে, গ্রামে কারেন্ট আসলে অল্প ঝড়েই চলে যায়। সামান্য যদি বাতাস হয় তখনও কারেন্ট চলে যায়। ঘুটঘুটে অন্ধকার, তবুও কোনো রকম ঠাউর করে একটা রিক্সা স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই। আশ্চর্যের বিষয়, সেখানে একটা রিক্সা পর্যন্ত ছিল না। যদিও 4 বছর মামার বাড়ি আসেনি, তবুও যতটুকু মনে আছে যে রাত তখন 8টা পর্যন্ত রিক্সা থাকে। হয়তো ঝড় বৃষ্টির জন্য আজকে সেই রিক্সা একটাও নেই। তাই বিশ্রাম ঘরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি। এদিকে মোবাইলের চার্জও শেষ। কি করব কিছুই ভেবে পারছিলাম না। এমন সময় হঠাৎ করে খুক খুক একটা কাশির শব্দে চমকে উঠি। পেছন থেকে ঘন অন্ধকারে দেখতে পাই একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্য যে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও কেউ নেই, কিন্তু একজন রিক্সাওয়ালা আমার জন্য দাঁড়িয়ে আছে। কিছু বলার আগেই রিক্সাওয়ালাটি বিভৎস ফিনফিনে কণ্ঠস্বর নিয়ে আমাকে বলে উঠল, কি মা, মিয়া সাহেবের বাড়ি যাবা? এই কথা বলে রাখি, বশির মিয়া আমার মামার নাম। তাকে সকলেই মিয়া বলে জানত। আমি চমকে উঠলাম। আমি আরও কিছু বলতে যাব, তার আগে রিক্সাওয়ালা আমাকে একটু হেসে বলে, মা, আমি তোমারে চিনি। তুমি যখন তোমার মামার বাড়ি আসতে কতবার যে আমি তোমারে নিয়ে গেছি। বশির মিয়া সাহেব আমারে খুব ভালো করেই চেনে। আজ শাবানা মা ঝড় বৃষ্টি দেখে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। তোমারে নিয়ে যেতে যেতে এদিকে মন বিষাদগ্রস্ত, তাই কোনো কিছু বিচার না করে রিক্সায় উঠে পড়ি। এমনকি কোনো লাইন ছাড়াই রিক্সাওয়ালা যেন ঝড়ের গতিতে রিক্সা চালিয়ে যাচ্ছে। সেদিকে আমার কোনো হুঁশ ছিল না। হুঁশ ফিরল একটা ঝাঁকুনি দিয়ে রিক্সাটা দাঁড়ানোর পর। এদিকে মেঘের বুক ছিঁড়ে হালকা জ্যোৎস্নার আলো বৃষ্টি ভেজা গাছপালা ঘাসের ওপর দিয়ে প্রতিফলিত হয়ে রূপালী আলোর সৃষ্টি করেছে। রিক্সা থেকে নেমে সেই আলোর সৌরভ বাড়িটার দিকে তাকাতেই চোখটা ঝলমল করে উঠল। কয়েক মুহূর্ত পরেই পেছনে ফিরে রিক্সা ভাড়াটা দিতে যাব। আমি থমকে উঠি। পেছনে কোনো রিক্সাওয়ালা, রিক্সা কিছুই ছিল না। লাগেজটা পায়ের কাছে রাখা। এখানে বলে রাখি, শাহনাজের মামার বাড়ির পাশের যে ছেলেটা 2012 সালের এপ্রিল মাসে শাহনাজ এইচএসসি পরীক্ষার কয়েকদিন পরের মামা বাড়িতে যায়। তো পাশের বাড়ির ছেলে সৌরভ ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করে। দৈবাতক্রমে সৌরভও সেই সময় বাড়িতে ফিরেছিল। ওরা ছোটবেলা থেকে একে অপরকে অল্প বিস্তর চিনলেও তারা একে অপরের সাথে প্রেমে পড়ে যায়। প্রেমের নিবিড় একটা সম্পর্ক হয়, যে কারণে ধীরে ধীরে তারা একটা পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক করে।
তো তাদের মধ্যে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার। শাহনাজের মামার বাড়ি যাওয়া বন্ধ হয়। ওই দিনের পর থেকে বাড়ির চাপে সৌরভ শাহনাজকে ভুলতে বাধ্য হয় এবং অন্য জায়গায় বিয়ে করে। এদিকে শাহনাজ এই ব্যথা সহ্য করতে না পেরে কোনো রকম ঝরে যাওয়া ফুলের মতো ধীরে ধীরে মনের ভেতর থেকে যেন শুকিয়ে যেতে থাকে। কোনো কিছুতেই মন বসে না তার। সেই কৈশোর বয়স থেকেই সে এই একটা সম্পর্কে জড়িত ছিল। তো এইদিকে এই সম্পর্কের কারণে সে পুরো একেবারে ভেঙে পড়ে। তো শাহনাজ ধীরস্বরে বলতে থাকে 2015 সালে আসলে এই ঘটনাটি এত অগোছালো, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এবং তানভীর প্রধান, আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, আমি আসলে এই ঘটনাটি আর কন্টিনিউ করতে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত লিসেনার যারা আমাদেরকে শুনছিলেন। আমি আমার হাতে থাকা অন্য একটি মেইলে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন সাইফুল ইসলাম। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আজকে যে ঘটনাটি বলছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। 2013 সালের দিনটি ছিল শনিবার। সকাল থেকে অনেক গরম ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ যাচ্ছে আবার আসছে। সারাটা দিন এখানে ওখানে কাটিয়ে দিলেও রাতে আর পারলাম না। চলে গেলাম আমাদের বাড়ির এক দাদার সঙ্গে। পাশেই ছিল একটা কবরস্থান। দিনে সবাই মিলে সেখানে বসে থাকে, কিন্তু এখানে আজকে কাউকেই দেখতে পাচ্ছি না। খুব বেশি যে রাত তাও না, বাতাস শিরশির করে বইছে। আমি সঙ্গে সঙ্গেই সেখানে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই একটা দমকা হাওয়ায় আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম আকাশের যেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। চারপাশে লক্ষ্য করতে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আমার সাথে যে দাদা এসেছিল তাকেও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমার যখন ভালোভাবে জ্ঞান ফিরল, আমি তখন একটা শব্দ শুনতে পেলাম। আমি দেখলাম সেই শব্দটার উৎস সেই কবরস্থানের ভেতর। আমি আস্তে আস্তে কবরস্থানের দিকে তাকালাম এবং আমি দেখলাম সম্পর্কে আমার অন্য আরেকজন দাদা, উনি কবরস্থানের মধ্যে বসে আছেন এবং একটা মানুষ আকৃতির সাথে কি যেন কথা বলছেন। এবং বলে রাখি রাতুল ভাই, দাদা সাধারণত কবিরাজি কাজ করেন। কথাটি ছিল এরকম, 7টা মাথা দিতে তো আরও 3টা বাকি। অভয়টি তখন বলছে, 3টা মাথা হলেই তো আমি সমস্ত শক্তি পেয়ে যাব। তখন রাত 12টা মতো বাজে। বিদ্যুৎ নেই বললেই চলে। তো আমি ওখানেই ছিলাম। তো এর কিছুক্ষণ পরে দাদার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, দাদা কি করছো এখানে? তো যাই হোক, দেখলাম দাদা কোনো কথা বলল না। আমি সেখান থেকে চলে আসলাম এবং এর পরের দিনের ঘটনা। তো সেদিন আমাকে দাদা ডাকেন এবং বলেন আমার সাথে এক জায়গায় যাবি। আমি দাদাকে বলার চেষ্টা করলাম, দাদা কোথায় যাচ্ছি আমরা? তো যাওয়ার পথে আমি দাদাকে দেখলাম, দাদার হাতে একটা ব্যাগ, কিন্তু ব্যাগের ভেতর কি জিজ্ঞাসা করায় তিনি আমাকে কিছু বললেন না। এরপর দাদা আমাকে নিয়ে সেই কবরস্থানের মধ্যে ঢুকলো। এরপর আমার শরীরে কি যেন পানির মতো একটা ছিটিয়ে দিলেন। তারপর আমাকে বললেন, ব্যাগটা ধর। এবং ব্যাগটার মধ্যে একটা ধারালো ছুরি বের করে নিলেন তিনি এবং ছুরিতে কিছুটা রক্ত লেগেছিল। আমি দেখা মাত্রই ভয় পেয়ে গেলাম। আমি কিছু বলিনি এবং চুপচাপ ব্যাগটা ধরে রাখলাম। দাদা একটা সময় একটা কবরের সামনে গেল এবং হাত দিয়ে মাটি সরাতে লাগলো এবং এক পর্যায়ে মাটি সরানো শেষ হয়ে গেলে কবরের মধ্যে থেকে একটা যুবক ছেলের লাশ বের করলেন এবং সেই ধারালো ছুরি দিয়ে এক কোপে সেই যুবকের দেহটা থেকে মাথাটা আলাদা করে নিল। আমি চিৎকার করে উঠলাম। দাদা আমাকে বলল, ভয় পাস না, কিচ্ছু হবে না। রাত প্রায় তখন 1:30 মতন বাজে। চারিদিকে শিয়াল কুকুরের ডাক ছাড়া আর কারো কোনো শব্দ নেই। একেবারে নিস্তব্ধ পরিবেশ। তো লাশের কান্নার শব্দে আমি ব্যাগটার ভেতরের দিকে তাকালাম এবং দেখলাম সেই ব্যাগের ভেতর 2টি যুবকের মাথা। দেখা মাত্র আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো এবং একটা মাথা ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা আমি সেখানে রেখে চলে গেলাম এবং আমাদের কবরস্থানে। এরপর দাদা আমাকে কবরস্থানের গেটে রেখে দাদা বললেন যে, তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। ব্যাগটার মধ্যে 3টে যুবকের ছেলের মাথা বের করে সেই অবয়বকে দিচ্ছেন। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম সেখানেই। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। পাশেই আমার দাদা বসে আছে। এরপর দাদা আমার শরীরে ফু দিলেন এবং পানি পরা দিলেন। এগুলো দেওয়ার পরে আমি এখন পর্যন্ত স্বাভাবিক আছি। রাতুল ভাই, এটি ছিল আমার সাথে ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।
সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা চৌরাস্তা ঘোড়াবান্ধা পলাশবাড়ি। প্রিয় লিসেনার, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে তানভীর প্রধান আপনাকেও আমি সরি যে আপনার ঘটনাটি আমার আসলে আগে পড়া হয়নি এবং এর মাঝে আবার আপনি পাংচুয়েশন মার্কও ঠিকঠাকভাবে ব্যবহার করেননি, যে কারণে আসলে ঘটনাটিতে মানে আমার মনে হচ্ছে যে বেশ কিছু ভুল আছে। পাংচুয়েশন মার্ক ছাড়াও ঘটনা পড়া যায়, আমি এর আগেও অনেক পড়েছি, কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে আপনি ঘটনার লাইনগুলো কিছু মানে অগোছালো এবং এলোমেলোভাবে আপনি লিখেছেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনাটি আমি সর্বশেষ যেটি পড়ে শোনালাম সেটি সাফায়েত হোসেন সীমান্ত আমাদেরকে পাঠিয়েছিলেন। তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমি লিসেনার যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের কাছেও ক্ষমা প্রার্থী যে আসলে আপনাদেরকে এই ঘটনাটি গুছিয়েভাবে বলতে পারলাম না। তো আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ঘটনাটি, তানভীর প্রধান যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেটি আবারও ঠিকঠাকভাবে উনি যদি পাঠান আমি সেভাবে গুছিয়ে পড়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই ছিলেন, যেমন নয়ন সরকার ভাই লিখেছেন ভূতবেলা প্রোগ্রাম ভালো হচ্ছে। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছিলেন, আমাদেরকে সিএম হোসেন লিখেছিলেন মিয়ার বাজার থেকে, আমাদের সাথে বেলাল মিয়া ছিলেন কাজীর বাজার থেকে, এখন লিখেছিলেন আমাদেরকে সোয়াইব ইসলাম ভালো হচ্ছে। শাহাদুল ভাই কোথায় গেছে? শাহাদুল ভাইকে আমরা পাচ্ছি না, উনি কোনো একটা কাজের জন্য ব্যস্ত আছেন এই মুহূর্তে, তবে খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন। সাগর কুমার হৃদয় ছিলেন, উনি লিখেছেন নাইস ভাইয়া এখন ঠিক আছে। আব্দুল খালেব লিখেছিলেন আমাদেরকে, স্বর্ণা জাহান লিখেছিলেন যে বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম, শুনছি গাইবান্ধা থেকে। আচ্ছা, সোয়াইব ইসলাম লিখেছেন ইমেলটা ভালো লাগলো। আমিনুল ইসলাম লিখেছেন ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আসলে এই ধরনের কথা, আমি কেমন আছি, আমি বরাবরের মতো ভালো আছি। আপনারা ঘটনা নিয়ে কথা বলবেন এবং আপনার কাছে যদি ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে সেই বিষয়গুলো জানাবেন এবং আমাদের ঘটনাগুলো আজকে আপনাদের কার কাছে কেমন লাগছে সেই বিষয়গুলো জানাবেন। স্বর্ণা জাহান লিখেছেন ভালো হচ্ছে, চালিয়ে যান, সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ মানিক, উনি শেষ পর্যন্ত থাকবেন, মনোযোগ দিয়ে শুনছি, ভয় লাগে তবু ভালো। আচ্ছা, মাহবুর রহমান লিখেছিলেন যে অনেক মনোযোগ দিয়ে শুনছি, ভয় লাগে তারপরও ভালো লাগে জন্য শুনছি। ভালোই ছিল ইমেলটা। তৃতীয় ইমেলের কথাগুলো দারুণ ছিল, লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই। সাদাফাল মোতাসিম সামি অ্যাকাউন্ট থেকে আমার বড় বোন যুক্ত হয়েছেন, লিখেছেন অনেক দেরিতে যুক্ত হয়ে গেলাম, সাথে আছি, চালিয়ে যাও, ভালো হচ্ছে। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে সর্বশেষ ঘটনাটি ভালো লাগলো, সাদাফাল মোতাসিম সামি লিখেছিলেন আমাদেরকে। সুরাইয়া সাদিয়া লিখেছেন অনেক ভয়ঙ্কর ঘটনা। আমাদের সাথে ছিলেন বেহুলা, লিখেছিলেন সুন্দর ভাই, খুব ভালো লেগেছে, অনেক ভয়ের ছিল মেইলটা, অনেক ভয়ঙ্কর। লিখেছেন রাতুল ভাই আমার কাছে ঘটনা আছে। বেহুলা আচ্ছা লিখেছিলেন আমাদেরকে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি আমাদের স্টুডিওতে আসতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন, অথবা আপনার ফোন নম্বরটি আমাদেরকে রেডিও সারাবেলার যে ফেসবুক পেজ থেকে আপনারা লাইভ দেখছেন এই মুহূর্তে আমাকে, সেই পেজের ইনবক্সে আপনাদের নাম্বার লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এই মেইল অ্যাড্রেসে bhoot.sarabelar@gmail.com। দেখতে পাচ্ছি লিখেছিলেন আমাদেরকে তাপসী সরকার, অনেক 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 ভালো ছিল ঘটনাটি। আমার কাছে আরও একটি চমৎকার ঘটনা আছে যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন খন্দকার মেহেদী হাসান মানু, সেই ঘটনাটিতে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব। ঢাকা থেকে আমাদের সাথে আছেন দেওয়ান ফাহিম হোসেন। ফাহিম, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া, কবে আসছো গাইবান্ধায় জানিও, দেখা হবে। লিখেছিলেন আমাদেরকে সম্পদ মণ্ডল, কিভাবে ইমেল পাঠাবো উনি জানিয়েছেন। আপনি ইমেল পাঠাবেন আমাদের ফেসবুক লাইভে, যেহেতু আপনি দেখছেন সেখানে দেখুন স্ক্রিনের একেবারে নিচে ডান পাশে একটা মেল অ্যাড্রেসটি আছে bhoot.sarabelar@gmail.com। আপনার জিমেইল অ্যাপে অথবা যদি পিসি থেকে ইউজ করেন তো সেক্ষেত্রে আসলে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, আসলে এইভাবে তো শেখানো যাবে না, আমি বললেও বুঝতে পারবেন না। তবে ঘটনা কীভাবে লিখতে পারবেন সেটা আসলে বলে দিতে পারি। শুরুতে আপনি আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, এরপর আপনি জানাবেন যে ঘটনাটি কার সাথে ঘটেছে এবং কতদিন আগে ঘটেছে, এরপরে ঘটনার বর্ণনা দিয়ে আপনি ঘটনাটা লেখা শেষ করবেন। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া প্রবাসীদের নিয়ে একটা আয়োজন চাই, অবশ্যই আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে। ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এই সময় ভয়ের গল্প শুনতে ভালোই লাগছে। লিখেছিলেন আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছেন শাওন, শেষের ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল। মারুফ হাসান লিখেছিলেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না,
আমি চলে যেতে চাই দাদার কাছে। আমার সাথে আছেন কৃষ্ণকমল দাদা, রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার। তো দাদা, আমরা কোন ঘটনা শুনছি আপনার কাছে? ঘটনা তো অনেক রয়েছে। তো ঘটনা আসলে এই ঘটনাটা বলেছিলাম এখানে, আবার একটু বলি। অনেকে হয়তো নতুন যদি থেকে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ভূতের যে বিষয়টা সেটি আসলে কতটা মানে ভয়ঙ্কর হয়। মানে এটা আমার নিজের ইয়ে করা আর কি। মানে আমি একজনকার ইয়ে দেখেছিলাম। তো আমাদের ওখানে একটা পরিবার আছে, ওরা মোটামুটি অনেকগুলো ভাই আর কি, মানে বিশাল পরিবার আর কি। তারা 9 জন কি 9 জন ভাই আর কি। 9 ভাইয়ের মধ্যে তো একটা ভাই আছে, তো তাকেই প্রায় সময় ভূতে মাসামে মানে আসর করে। আচ্ছা। তো একদিন হঠাৎ করে শুনি অসুস্থ উনি। কি হলো, অনেক ওষুধ চিকিৎসা ডাক্তার দেখাচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না আর কি। তো তখন মানে এদিকে সেটা কি বলে জানি না, তো ওইটা কি আমাদের ওদিকে বলে যে ভূত নামা, মানে গা থেকে ভূতটাকে সরাই নিয়ে যাওয়া আর কি। তো একদিন ওই হঠাৎ করে ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখি অনেকজন মানুষ সেখানে। আচ্ছা। তো আমি একটু কৌতূহল হয়ে গেলাম আর কি, দেখলাম। তো সেখানে গিয়ে দেখি যে একজনকে নাকি শুনলাম, ওই যার কথা বললাম আর কি, তাকে তিনি কোথায় গিয়েছিলেন, একটা গাছের নিচে প্রস্রাব করেছেন। ওই গাছে নাকি সেই মাসামটা ছিল আর কি, মানে কালা মাসাম। এবং একজন নয়, তারা মোটামুটি অনেকজন। এখন এই প্রস্রাব করার কারণে এইটা নাকি তার গায়ে গিয়ে পড়ছে। মানে সে গাছে ছিল, গাছের ছায়া সে ইয়ে করেছে, তো এই কারণে তাকে আর কি মানে ধরে ফেলেছে আর কি, তার শরীরে এসে অ্যাটাক করেছে। তো এটাকে আসলে তখন তার কাছ থেকে ছাড়ানোর একটা মানে ইয়ে চলছে। মানে অনেক যেহেতু চিকিৎসা করলো, ডাক্তার দেখালো, কিছু হচ্ছে না, সর্বশেষ সেটা দেখলো যে আসলে তার গায়ে কোনো কিছুর আঁচড় পড়েছে কিনা। সেটা দেখার জন্য কবিরাজকে নিয়ে এসেছেন, একজন তুলা রাশির জাতক, মানে তুলা রাশি যিনি রাশিগত দিক থেকে তুলা হন, ওই সেটি করতে নাকি তাকেই লাগে, অন্য কোনো রাশির মানুষকে দিয়ে হয় না। এবং এটা ঠিক যে আমি দেখেছি যে তুলা রাশি যারা থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা ইয়ে হয় আর কি, মানে তার উপরে বিভিন্ন ভূত প্রেত জিন বা অনেকে আমাদের যে দেবদেবী আছে তারা তার গায়ে এসে ভর করেন। তো সেজন্যই তুলা রাশি সহ মানে ইয়ে করছেন আর কি, বসে আছেন রোগী ঘরের ভিতরে। তো যাই হোক, তারপরে মানুষজন বসে আছে। এখন হঠাৎ করে শুরু করলো উনি আর কি, দেখি যে কে আছে। তো উনি কি মন্ত্র না সূরা টুরা কি পড়ে একদম ইয়ে শুরু করলো। হঠাৎ করে উনি একদম বসা মানুষটা কি বলবো 4-5 হাত একদম লাফায় উঠলো। আচ্ছা। সবাই তো অবাক, ব্যাপার কি, একটা মানুষ বসা অবস্থাতে লাফাতে উঠতে পারে না। এখন সবাই যখন চিন্তা করলো যে না আসলে ভূত মানে আছে কিছু একটা, তখন সে কবিরাজও বলল যে আপনারা এত চিকিৎসাপাতি করছেন, আপনার বাড়ির তো হলো আরেক সমস্যা, জীবনে ডাক্তার ভালো করতে পারবে না আমার এই রোগ। তো তারপরে যাই হোক তার সঙ্গে কথা বলা শুরু হলো। মানে আমার একটা জিনিস সেখানে মানে বলার কোনো কিছু নেই যে তিনি এত লাভ দিলেন মানে বসা অবস্থায়, এইটা কিভাবে সম্ভব হলো। তখনই মনে হলো যে না আসলে অলৌকিক কিছু আছে। তারপর তো যাই হোক তাকে ইয়ে হলো, অনেক কিছু করার পরে তাকে নিয়ে আসা হলো, ওই তার গায়ে এসে আসলেন। আসার পর তিনি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলেন মানুষের সঙ্গে, কিন্তু ওই সময়টা তিনি একদম অন্যরকম ভাবে কথা বলছেন, মানে এত শুদ্ধ ভাষা। আমি আসলে সেটি মানে মনে হয় না যে এটা উনি ওই লোক বলছেন, সব ভাষা একদম শুদ্ধ বলতেছে, মানে সেই রকম হ্যাঁ আমি অমুক, আচ্ছা আমাকে নিয়ে এত বিয়ে শুরু, মানে এরকম সেই এমন ভাবে রাগ ভাবে বলছে। তো যাই হোক, তো এটি বলতে বলতে
তো ওনাকে মানে বেশি দূরে তো মানুষ বসা নেই, অল্প কিছু দূরে আর কি। তো মানে এইভাবে কথা যখন চলছে, উনি কি করেন, কখন আসছেন, কেন এই মানুষটার গায়ে আচর করলো, কেন আসলো, এই প্রশ্ন আর কি চলছেই। তো প্রশ্ন চলতে চলতে শেষ পর্যন্ত তাকে বলা হলো যে এখন তোমাকে যেতে হবে এখান থেকে। সে তো যাবে না, নাছরবান্দা, কারণ সে তাকে অপরাধ করেছে, তার ছায়ায় প্রস্রাব করে দিয়েছে। তো এই ইয়েতে তাকে সে ধরে ফেলেছে, তো এখন ছাড়বে না সে কোনোভাবে। এবং সে বললো যে তারা, সে শুধু একাই নয়, তারা মোটামুটি কয়েকজন আছে সেখানে। নামগুলো খুব চমৎকার, এই মুহূর্তে নামগুলো মনে করতে পারছি না, অনেকদিন আগে তো শুনেছি। তো তারপরে ওই যখন তাকে ছাড়ানোর কথা বলছে, সে যাবে না আর কি, কোনোভাবেই যাবে না। এখন তো তার পাশ দিয়ে, পেছন দিয়ে আর কি, এই তুলা রাশির পেছন দিয়ে একটা মানুষ, ওই বাড়ির একজন মানুষ আর কি, আর পুরুষ মানুষ একটু হেঁটে যাচ্ছিল, আর বলতেছে যে তোর বাপ, তুই কে, তোর বাপ ছাড়তে হবে তো। এই কথা বলা, আর সেই তুলা রাশির যে লোকটা মানে পেছন দিকে হাত নিয়ে, মানে হঠাৎ করে কাছাকাছি ছিল তো, এমন একটা মানে থাপ্পড় মারছে তার পায়ে আর কি, হাঁটুর উপরে। মানে কি বলবো আর, সে লোকটা ওই থাপ্পড় খেয়েই মানে অজ্ঞান। আচ্ছা আচ্ছা। তারপর হাঁটুর উপরে আর কি, পায়ে। আর শব্দটাও এমন ভাবে হয়েছে, আচ্ছা, মানে আমরা সচরাচর যেভাবে মানুষকে থাপ্পড় মারলে যে শব্দ হয় সেরকমই, কিন্তু এত জোরে হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে তাকে একটা বড় ধরনের ইয়ে করেছে আর কি। তো সেদিনও সেখানেও মনে হলো যে আসলে কি ব্যাপার, মানে এত শক্তি দিয়ে একটা মানুষ এভাবে মারতে পারে, কখনো তো মারা সম্ভব নয়। তো একদিনই তো মানে অজ্ঞান হয়ে গেছে। এখন এদিকে কবিরাজ ইয়ে করবে নাকি তাকে ধরবে মানুষ। পরে উনি বললেন যে আপনারা সবাই যান, ওকে নিয়ে যান, একটু নিয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, মাথায় একটু পানি দেন, দিয়ে ওকে বাতাস করে ঠান্ডা করেন। এদিকে আমি দেখতেছি ওদিকে যাওয়া যাবে না আমাকে এই মুহূর্তে। তা এখন এইভাবে চলছে। তা আসলে সেদিনই মনে হলো যে আসলে ভূত বলে যে কিছু আছে, মাসাম, সেদিন এই দুটো ঘটনাই আমাকে, মানে এমনিতে মানুষ তো মনে করে যে আসলে এটা নাকি একটা ভাওতাবাজি, তারা নাকি কবিরাজি বা এরকম তান্ত্রিক যারা একটা ভাওতাবাজি অনেকেই মনে করে, যেহেতু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, এটা ভিত্তিও নেই। তো আমি সেই দিন দেখে, আমার এই দুটো ঘটনা দেখে আমার মনে হয়েছিল যে না রে, ভূত বলতে বা পেতনি বলতে কিছু একটা আছে। তো এই জন্য সেদিন থেকে আমি আর, যেখান থেকে মানুষ যারাই বলতো যে এই জায়গাতে এই সমস্যা আছে, আমি আর সেই ওই জায়গা দিয়ে যাই না। মানে সন্ধ্যা লাগলে বা কোনোভাবে যখন মনে হবে যে এই সময় যাওয়া যাবে না, তখন আর আমি সেখানে যাই না। তো সেদিন আসলে বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, তারপরে তো অনেক কথাবার্তা বলে, এখন কবিরাজ যেহেতু, তিনি তো তাকে আনতেও যেতে পেরেছেন, তাকে ছাড়তেও পারবেন। তো পরে যাই হোক অনেক কিছু করলেন, আর সর্বশেষে এসে ওনাকে যখন ছাড়াবেন আর কি, তো উনি ছাড়বেন না, মানে সে কোনোভাবেই ছাড়বে না, এখন এটাকে তো ছাড়াতেই হবে। তো ওইভাবে উনি একটা কাজ করলেন, সেটি হচ্ছে যে ওই মানুষ, একটা মানুষের আকৃতি মানে মাটিতে আঁকলেন আর কি। তো মাটিতে আঁকার পরে ওই মানে একটা ইয়ে ছিল, বটি ছিল নাকি, ও দা ছিল, দা, বাঁশ কাটার যে দাটা থাকে না, সেটা দিয়ে ওই যে মানুষের আকৃতিটা মানে আঁকিয়েছিলেন, মানে ওইটা ওই ইয়েটার আর কি, ওই মাসামটারই আকৃতি আঁকার পরে সেখানে একদম দা দিয়ে একেবারে তার বুকের মধ্যে একটা বসে দিল আর কি, মাটিতে। কিন্তু আচ্ছা আচ্ছা, যখন মাটিতে বসালো, কিন্তু এদিকে আবার সে লোকটা একদম লাফালাফি শুরু করলো, মানে ওই তার মনে হয় শরীরে মানে লেগেছে, তো গায়ে লেগেছে, সে এখন কান্না সেরকম, ওস্তাদ আমি আর ইয়ে করবো না, আপনি যা বলবেন তাই শুনবো, এরকম কথা বলছে, আর লাফাচ্ছে, সমানে লাফাচ্ছে, মানে এমন ভাবে লাফাচ্ছে যেন এটা আসলে একজন স্বাভাবিক মানুষের পক্ষে লাফ দেওয়াটা সম্ভব নয়। এবং কিছুক্ষণ পর আবার বসে থাকে, মানে বসার পরে পেছন পাশে মাথায় শুধু মানে একবারে সোজাই করে পেছন পাশে মাথায় একদম বাড়ি দিচ্ছে, আবার উঠতেছে,
মানে ওইভাবে এক তালে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই মানে নিজেকে আঘাত করছে মাটিতে, আবার উপরে উঠতেছে পেছন দিক দিয়ে কিন্তু। তো মানে এটা অনেকে হয়তো দেখেছেন, যারা দেখছে তারা হয়তো মনে করতে পারবে, বুঝতে পারবে, কিন্তু আমি এটা অনেক আগে দেখেছি, তখনকার সময় তো আসলে ওইভাবে বুঝ আসেনি, কিন্তু সেদিন দেখে মনে হয়েছিল যে আসলে মানে আমি এতটা ভয় পেয়েছিলাম, মানে সেখানে মনে হলো যে না সত্যি আসলে ভূত আছেই, তারা হলে একটা মানুষকে তো এভাবে এত কষ্ট পাওয়ার তো কথা নয়। তো এটাই মনে হলো। তো যাই হোক, আপাত সেদিনের আর কি মনে হলো যে ভূত আছে, এটাই আর কি মানুষকে সবাইকে একটু জানালাম আর কি। তো আসলে কে কি মনে করবেন বা কি মনে করছেন সেটা আমি তো বলতে পারবো না, এটা আমার নিজের চোখে কিন্তু একটা দেখা। ওকে, আমাদের হাতে তো এখনো অনেক সময় আছে। জি জি জি। নাকি কোনো মেইল আছে আমাদের, নাকি আমরা মেইল আছে আপনার কাছে? যদি ছোট কোনো ঘটনা থাকে তাহলে আমরা সেটা একবারই শুনি এবং তারপরে শেষে মেইলটাতে যাব। হ্যাঁ, সেটাই করা যায়। তাহলে আমি একবার একটা ছোট আরেকটা ঘটনা বলি। জি জি। সেটিও হচ্ছে মানে এটা আমার শোনা আর কি গল্প। আমার এলাকায় একজন মানুষ ছিলেন। আচ্ছা। মানুষ বলতে তিনি মাছ ধরতেন আর কি, মাছ ধরে ধরে ব্যবসা করতেন। আর তখন তো মাছ মানে খাল নালায় ডোবায় প্রচুর পরিমাণে দেশি মাছ ছিল। তো ওনার কাজও ছিল মাছ ধরা আর কি, মাছ ধরতেন, বিক্রি করতেন। তো উনি ওই রাতের বেলা হোক আর যখনই হোক না কেন উনি মাছ ধরতেই যাবেন আর কি। রাত হলে এই যে লাইট নিয়ে যাবেন, দিন হলে কোথায়, এবং এমন একটা বিষয় যে উনি কোথায় আমরা যেখানে মনে করবো যেখানে মাছ নাই, সে সেখানে গিয়ে বড়শি ফেলছে, কিছুক্ষণ পর চলে আসবে, দেখবেন যে অনেকগুলো মাছ নিয়ে আসছে। মানে কিভাবে যেন টের পায় আর কি উনি, ওনার একটা এটা ইয়ে আছে আর কি। তো ওই যে যেদিকে যায় উনি সেদিকে মাছ, উনি জানে যেদিকে মাছ আছে আজকে। মানে মাছ ধরতে ধরতে তার একটা মানে ইয়ে হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে। তো উনি নাকি একদিন মাছ ধরার জন্য রাতের বেলা আর কি বের হয়েছেন। এখন রাতের বেলা মাছ ধরতে বের হয়েছেন তো একাই, আবার ওই লাইট দিয়ে আর কি, টর্চ লাইট দিয়ে, টর্চ লাইট দিয়ে মাছ ধরতে বের হয়েছেন। তো মাছ ধরতে গিয়ে মাছ ধরছেন, এত মাছ সেদিন পাচ্ছেন, মানে অনেক মাছ নাকি পাচ্ছিলেন। আবার ব্যাগ ভরে গেছে মাছ পেতে পেতে, কিন্তু ব্যাগ যখন ভরে গেল তখন যখন মাছগুলো ধরে আবার ব্যাগে রাখে, ব্যাগ ভরা, কিন্তু মাছগুলো রাখতেছে, তো রাখলে তো নিশ্চয়ই ব্যাগ থেকে বেশি হবে, কিন্তু মাছ বেশি হচ্ছে না। ওই যেটা রাখছে দেখতেছে একটু খালি, আবার রাখতেছে ওখানে, আবার মাছ ধরছে রাখতেছে যেখানে ভরে যাওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ ভরে যাওয়ার কথা, কিন্তু ওটা ভরছে না। কিন্তু ওই দিকটা উনি খেয়াল করেনি প্রথম দিকে। মানে উনি মাছ ধরছেন, মনে হচ্ছে যে মাছ ধরার একটা আনন্দ উনি পাচ্ছেন, কিন্তু যে ব্যাগ যে তার ভরতেছে না উনি এটা খেয়াল করেননি। তো তারপরে কিছুক্ষণ পর উনি মনে করলেন যে ব্যাপার কি, মানে মাছ, এত মাছ পাইলাম, ব্যাগ আমার ভরে গেছে, ভরার পর অনেক ধরলাম, সেই মাছগুলো তাহলে গেল কোথায়? আবার প্রত্যেকটা মাছ কিন্তু ওই যে কি কয় ক্যাডা, আমরা যেটা বলি ক্যাডা দিয়ে মারে, ওই লাইট দিয়ে দেখে যে কোথায় আছে, ক্যাডা দিয়ে একটা হান দেয়, তুলে আবার রাখে। তো উনি আবার এটাও মনে করলেন যে না, এটা যদি অন্য কিছু হয় তাহলে তো আমার এই ক্যাডা দিয়ে তো সে আটকিত না। এইভাবে চিন্তা করে আবার ইয়ে করে, তো এইভাবে চিন্তা করতে করতে নাকি হঠাৎ করে পেছন দিকে মানে পানিতে মাছ যেমন লাফাইলে যেমন শব্দ হয়, খল খল শব্দ শুরু হয়ে গেল। তো উনি এবার পেছন থেকে শব্দ, ঘুরে দেখে কোনো কিছুই নেই। এখন মানে অন্ধকার রাত যদিও, কিন্তু তারপরেও খুব যে ইয়ে ছিল তা নয়। তো দেখেন যে পেছনে মানুষ তো নাই, একাই গিয়েছেন, তো মানে একটা দোলা ছিল, সেই দোলাতে উনি গিয়েছিলেন আর কি। মানে দোলাতে কোনো গাছালি বা অন্য কোনো কিছুই নাই আর কি। ওটা একদম আগে নদী ছিল, সেটা ভরাট হয়ে হয়ে একটু পূরণ হয়ে গেছে, একটু দোলা আর কি। বর্ষাকাল, এই যে এই সময়টা বৃষ্টিকাল সময় যখন আসে, এই সময় কিন্তু এটা ভরে গিয়ে মাছ, মানে জমি, উপরের জমিগুলো ভরে যায়, তখন কিন্তু মাছগুলো উপরে আসে, তখন তিনি এই কাজগুলো করতে যান। হঠাৎ করে দেখে খল খল শব্দ, মানে বড় মাছ লাফালাফি করলে যেমন শব্দ হয় সেরকম শব্দ, কিন্তু পেছন ফিরে দেখে কোনো শব্দ ইয়ে নেই, কোনো মাছের পানি যে পড়বে ইয়ে করবে কোনো কিচ্ছু নেই। তারপর আবার
চিন্তা করতেছে, মাছ ধরছি, ব্যাগ ভরছে, বাকি মাছগুলো গেল কোথায়। তখন উনি তো চিন্তায় পড়ে গেলেন যে না আসলে তো আমি, ওই মুহূর্তে উনি কোথায় গেছেন মাছ ধরতে ধরতে সেটা আবার নিজে মানে ঠাওর করতে পারছেন না, আসলে তিনি কোথায় আছেন। আর সাথে তো মোবাইলও ছিল না। তা একবারে পরে চিন্তা করে একটা চিৎকার দিলেন তিনি, কিন্তু তিনি কিন্তু চিৎকার দিয়েছেন কয়েকবার, কিন্তু কোনো সেই চিৎকারে আশেপাশ থেকে কেউ কোনো সারা শব্দ দেয়নি আর কি, করেনি আর কি। তো উনি মনে করলেন যে আমার চিৎকার মানুষ শুনতে পাচ্ছে কিনা বা মানুষ আছে কিনা, বা ওই সময় যে কয়টা বাজে তিনি সেটা বলতেই পারছেন, মানে ঘড়ি নাই, মোবাইল টোবাইল কিছু ছিল না। এখন মানে উনি সেদিন নাকি, উনি তো এমনিতে সাহসী মানুষ, কিন্তু সেদিন যে পরিস্থিতি, পেছনে শব্দ হয়, মানে একটু আগায় পেছনে শব্দ হয়। এখন এরকম করে চলতে চলতে তো তখন দেখে, সামনে দেখে মাছ, আরো তো মাছ ধরার মানুষ থাকে না, তো দেখে যে মানুষের মতো কিছু। তিনি মনে করছেন যে অন্য কেউ হয়তো মাছ ধরছেন আরো তার সঙ্গে। তাই একটু জোরে বলছেন যে কে, সামনে কে আছেন, মানে প্রশ্ন করতেছে। তো প্রশ্ন করতেছে, তো এদিক ওখান থেকে বলতেছে বেটা সামনে আয়। কে আছে ওটা বলতেছে না, খালি বলতেছে বেটা সামনে আয়। এই মনে করছে যে নিশ্চয়ই পরিচিত কেউ হয়তো সামনে যাচ্ছে, মানে ওই মাছ ধরতে ধরতে আবার যাচ্ছে, যায় কিন্তু আবার মাছের মনে হচ্ছে যে পেছনে সেই বিশাল মাছ মানে লাফাচ্ছে, সেই খলখল সেই রকম শব্দ। আবার সামনে আগাচ্ছে, ওই দেখে মানুষ, কিন্তু সামনে যে মানুষগুলো ছিল, এমনিতে স্বাভাবিক মানুষ তো থাকে আরেক রকম, যাতায়াত করলে অন্যরকম দেখা যায়, কিন্তু ওই মানুষগুলো নাকি এত দ্রুত যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে তাদের হাতে কিন্তু আবার ইয়ে নেই, লাইট নেই। তো মানুষ লাইট দিয়ে মাছ ধরলে তো দেখা যায় লাইটটা যখন জ্বালায়, কিন্তু তিনি কোনো তাদের কাছে আলো দেখতে পাচ্ছেন না, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন আর কি, সামনে কয়েকটা মানুষ আর কি যাচ্ছে। তো ইনি আবার ওই যখন প্রশ্ন করে যে কে সামনে, কে মানে কে মাছ ধরছেন, ওই প্রশ্ন করলে উত্তর উনি একটা দেয় যে বেটা সামনে আয়। এই তো এখন তো আর তো কোনো উত্তর দেয় না। তখন তিনি তো চিন্তায় পড়ে গেলেন যে আসলে আমাকে যেহেতু সামনে যেতে বলছে, তার মানে আমার তো কোনো সমস্যা হতে পারে। এখন আবার কোন দিকে রাস্তা সেটিও আর ইয়ে পাচ্ছে না। হঠাৎ করে বাম পাশে একবার মন নিয়েছেন, মন নিয়ে বাম দিকে যাচ্ছেন যে যাক দেখি কোন দিকে যায়, যাক। ওনার একটা সাহস ছিল যে ওখানে কোনো বড় ধরনের পুকুর ছিল না, কোনো কিছু যে সামনে গিয়ে তো আর পড়ে যাবে এমনটা নাই, কিন্তু ওনার একটা ভয় ছিল, যেহেতু পানি ছিল, এখন যদি কেউ এসে তাকে পানির মধ্যে চুবায় ধরে তাহলে তো আর উঠতে পারবে না, এই একটা ভয় ছিল। তো বাম পাশ দিয়ে ঘুরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আবার ওই সামনে মানুষ। তখন ওই আবার প্রশ্ন, একই প্রশ্ন, কে, ওই একই কথা, উত্তর বেটা সামনে আয়। এখন তো উনি তো টেনশনে পড়ে গেলেন যে আসলে ব্যাপারটা কি, যেদিকে যাই সামনে সেদিকে এইরকম অবস্থা দেখায়। তো এখন শেষ পর্যন্ত উনি সাহস করে একদম ওই দিকে আগাচ্ছেন। কিছু দূর আগানোর পরে দেখে ওই মানুষগুলো, মানে ইনি যতটুকু আগায় ওই মানুষগুলো ততটুকু সামনে আগায়, মানে কাছাকাছি কিন্তু আসে না, এরকম একটা। তখন তিনি বুঝতে পারলেন যে না এখানে কোনো ঝামেলা আছে, আর যেহেতু তারা সামনে আসতেছেন আমার, আমি ওই পথেই যাব, দেখি কি হয়। আমার একটা সাহস ছিল, ওনার কাছে একটা অস্ত্র আছে, এইগুলো আচ্ছা, এইটা একটা সাহস, মানে আগেরকার মানুষ বলতো, এটা কতটুকু সত্য জানি না। এবং আগেরকার সময় মানুষ, বিশেষ করে গর্ভবতী যা নারী ছিল, তারা কিন্তু বাইরে বের হলে একটা হাতে ছোট অস্ত্র রাখতো, যাতে করে কোনো ধরনের মানে ভূত প্রেতের ইয়ে না লাগে, আছর না লাগে, এটা মানুষের একটা বিশ্বাস ছিল আর কি। তো উনি ওইটা নিয়ে বিশ্বাস করে কি সামনে আগে গেছেন। তো সামনে এগিয়ে গিয়ে দেখেন যে ওই মানুষ, মানে 4-5টা মানুষ তার সামনে, কালা, একদম কালো, মানে কে এগুলো তারা চিনতে পারছেন না, নেই খালি দেখতেছেন, বলছে কে কে আপনারা কে। তো উনি বলতেছে যে বেটা তোর জন্য অপেক্ষা করতেছি, আয়, তোর মাছ ধরা আমরা আজকে শেখাই দিব।
তো কিছুক্ষণ পর ঘুরে দেখে ওনার যে ব্যাগে মাছের ব্যাগটা ছিল, মানে ব্যাগে কোনো মাছ নাই, একদম ফাঁকা ব্যাগ। একদম আরো ভয় পেয়ে গেল, মানে কি যে একটা পরিস্থিতির মধ্যে। আর ওই সামনে যখন ওই দেখছে, সামনে দেখে তো ওই রকম আর কোনো কথা নাই, উনি একদম ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আচ্ছা আচ্ছা। তা এখন বাড়ির মানুষটাও তো এদিকে টেনশন, মানুষ গেল মাছ ধরতে, সে মানুষ আর আসে না, রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন ওই সময় তো এই বৃষ্টির সময় মানুষ, এখন বাড়ির মানুষও যেতে পারছে না, কোথায় কি করবে, টেনশনে ছিল। তো পরের দিন নাকি বাড়ির মানুষরা ভোর হওয়া মাত্রই বের হয়েছেন যে উনি কোথায় গেল মাছ ধরতে। তো গিয়ে দেখে যে একটা রাস্তার মধ্যে উনি শুয়ে আছেন। আচ্ছা আচ্ছা। তো শুয়ে আছেন, পরে না গিয়ে ডাকলেন কিন্তু ওঠে না, ডাকলেন হলো না, পরে ওইভাবে তুলে নিয়ে আসলো। সবাই তো মনে করছে যে আসলে কি যে হলো। পরে যাই হোক, দু একজন মানুষ একটু জানতো, তার মানে নাভি দেখলো যে উনি ঠিক আছে কিনা, দেখে বললো যে না ঠিক আছে। আচ্ছা। তো ওই দিন উনি আসার পর থেকে উনি এমন, মানে ওনার জ্বর শুরু হয়ে গেছে, সে জ্বর আর থামছে না, এমন একটা পরিস্থিতি। তো উনি, ওনার কাছে আমি এটা শুনেছি, তো উনি আমাকে এটা বলেছেন যে মানে ওনার জীবনের অনেক কিছু উনি দেখেছেন, কিন্তু এই দিনের মতো আর কি তার অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা হয়নি। আচ্ছা আচ্ছা। তো আসলে উনি সেদিনে বলেছেন যে মানুষের মাছ ধরার নেশা, এটা আসলে আমরা এটাও নিজেরাও অনেকে মনে করি যে মাছ ধরার নেশাটাকে নাকি আমরা স্বপ্নে যদি মাছ ধরি তারও নাকি মাসামের ইয়ে থাকে তার প্রতি, তাই জন্য মাছ ধরার নেশা একটু কম রাখাই নাকি ভালো। তো এটা একটা তার কাছে শোনা আর কি। তো যাই হোক, যেহেতু সময় আমাদের কম আছে, 40 বাজে, আর মাত্র 20 মিনিট মেইলটিতে চলে যাবো। আসলে আমি এই মুহূর্তে আসলে কোনো কথা পড়তে চাই না, শুধুমাত্র নামগুলো দেখতে চাই যে কারা কারা আছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি সর্বশেষ ছিলেন নয়ন সরকার ভাই। আহিম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আসলে আমি আর কথা বাড়াতে চাই না, আমি সরাসরি চলে যাব আমার হাতে থাকা সেই মেইলটিতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আপনার অনুষ্ঠান ভূতবেলা আমার খুবই প্রিয়। আপনার গল্প বলার ধরন আমার অনেক ভালো লাগে। প্রতিটি ঘটনা শোনার সময় আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আজ আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করব, সেটা আমার এক সহকর্মীর জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। তা আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছিল লালমনিরহাটে ভয়ঙ্কর এক ঝড়ের রাতে। আমার সহকর্মীর নাম কবির হাসান, যার বাড়ি গাইবান্ধা জেলারই কোনো একটা স্থানে, আমি সেটাই উল্লেখ করছি না। তিনি নিজেই আমাকে এই গল্পটি শোনান। ঘটনাটা এতই ভয়ানক ছিল যে তিনি আজও সেই রাতের কথা কাউকে বলতে পারেন না। চাকরি সূত্রে আমি তখন লালমনিরহাটে। সেই ঘটনাটা প্রায় 2 বছর আগের। কবির হাসান তখন লালমনিরহাট থেকে গাইবান্ধায় বাড়িতে ফিরছিলেন। আমরা জানি লালমনিরহাট থেকে গাইবান্ধাতে আসার সবচেয়ে ভালো বাহন হলো ট্রেন, কিন্তু সেদিন তিনি ট্রেন মিস করেন। পুলিশের জব, ছুটি মাত্র 5 দিন, তাই তিনি একটা দিনও নষ্ট করতে চাইলেন না। এজন্যই বের হয়ে পড়লেন সেই রাতেই। তখন আর ট্রেনের জন্য ওয়েট না করে তিনি রওনা হলেন। তিনি ভাবলেন ভাঙাভাঙি করে তিনি গাইবান্ধা চলে যাবেন। তো কিছুদূর আসার পরে হঠাৎ করে আকাশটা খুব খারাপ হয়ে গেল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর শুরু হলো প্রচণ্ড ঝড়। উনি যে গাড়িতে করে আসছিলেন সেই গাড়ির সব যাত্রী রাস্তায় নেমে গেলেন এবং কবির ভাই বাস থেকে নেমে পাশের একটা দোকানে আশ্রয় নিলেন। ঝড়ের দাপট এমন ছিল, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছিল আর বজ্রপাতের শব্দে কান পাতা দায় ছিল। সেই রাতে আর কোনো গাড়ি ঘোড়া চলবে না। তিনি এটা বুঝতে পেরে তিনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাইয়া, আর কোনো গাড়ি পাওয়া যাবে না? সেই দোকানদার বলেন, পাওয়া যাবে, কিন্তু এই সামনে যে গ্রামটা দেখছেন, এই গ্রামের ভেতর দিয়ে গিয়ে সামনে পাকার রাস্তা আছে, সেখানে গিয়ে উঠতে হবে। এরপর তিনি দোকানদারের কাছ থেকে সেই রাস্তা জেনে নিয়ে সেই গ্রামের ভেতর দিয়ে কোন দিক দিয়ে হেঁটে যেতে হবে সেটা তিনি জেনে নিলেন। এর আগেও তিনি ভাঙাভাঙি করে গাইবান্ধায় এসেছিলেন পীরগাছা বামনডাঙ্গা হয়ে। তো যাই হোক, দোকানদার তাকে সে রাতে সাবধান করেছিল, বলেছিল এই ঝড়ের রাতে গ্রামের মাছ দিয়ে একা যাওয়াটা বিপজ্জনক হবে। ওই রাস্তা দিয়ে গভীর রাতে কেউ যায় না। কিন্তু কবির ভাইয়ের বাড়িতে ফেরার তাড়া ছিল, তাই তিনি দোকানদারের কথা পাত্তা না দিয়ে ঝড়ের মধ্যেই একা একা হাঁটা শুরু করলেন। রাস্তাটা ছিল জনমানবহীন,
চারপাশে শুধু গাছপালা আর জঙ্গল। ঝড়ের বাতাসে গাছের ডালপালাগুলো ভাঙার শব্দ আর পাতার শনশন শব্দ যেন একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছিল। কিছুক্ষণ হাঁটার পর তিনি দেখতে পেলেন রাস্তার পাশে ভাঙাচোরো মতো একটা ঘরের মতো দেখা যাচ্ছে। সেই ঘরটা দেখে মনে হলো যেন বহু বছর ধরে পড়ে আছে। এবং সেই বাড়িটার কাছে আসতেই তিনি শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে, কবির, কবির। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হাওয়ার শব্দ বা তার মনের ভুল, তাই তিনি আবারও একাই সেই একই ডাক শুনতে পেলেন, কবির, এদিকে এসো। এই ডাকটা আরো স্পষ্ট ছিল। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ভয়ে তার গা ছমছম করছিল। তিনি দ্রুত পা চালাতে থাকলেন, কিন্তু সেই ডাকটা তাকে যেন অনুসরণ করছিল। তিনি বারবার তার নাম শুনতে পাচ্ছিলেন। একটা পুরনো দোলনা আর একটা বিকট হাসির শব্দ। অনেকটা পথ হাঁটার পরে তিনি দেখতে পেলেন একটা বড় আম গাছ। সে আম গাছের নিচে পুরনো একটা দোলনা বাঁধা ছিল, যে ঝড়ের বাতাসে সশব্দে দুলছিল। দোলনাটার একপাশে একটা ছোট মূর্তি মতন দেখতে পেলেন, যেটা দেখে মনে হলো কোনো একটা শিশুর মূর্তি। তিনি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন। হঠাৎ করে দোলনার দোলনাটা আরও তীব্র হলো। মনে হলো কোনো একটা মানুষ যেন জোরে কোনো দোলনা ধাক্কা দিলে যেরকমভাবে চলে যায় সেরকম। সেই সাথে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসিটা শুনে মনে হচ্ছিল যেন কোনো একটা শিশুর হাসির শব্দ, কিন্তু তাতে ছিল অশুভ, ভয়ঙ্কর আর একটা নির্মমতা। সেই হাসিটা এতটাই তীব্র এবং ভয়ানক ছিল যেন তার কানে তালা লেগে যাচ্ছিল বারবার। তিনি দ্রুত সেই জায়গাটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু হঠাৎই দেখতে পেলেন সেই দোলনায় ছোট্ট একটা মেয়ে বসে আছে। তার পরনে ছিল সাদা একটা ফ্রক, যার লেজগুলো ছিল অনেক লম্বা, কিন্তু তার মুখটা ছিল একটা বিকট, বিভৎস। তার চোখগুলো ছিল আগুনের মতো, এবং সেই এত অন্ধকারে, বৃষ্টিমুখর অন্ধকার রাতে তার মুখটা জল জল করছিল। মেয়েটার চোখ দুটো ছিল কঠোরগত, কিন্তু তার মধ্যে থেকে আগুনগুলো মনে হয় বেরিয়ে আসছে। তার মুখে ছিল বিকৃত হাসি। সেই মেয়েটাকে তাকে দেখে হাত নেড়ে তাকে ডাকলো, কবির, এখানে এসো, আমার সাথে খেলবে। কবির ভাইয়ের হাত পা তখন অবশ হয়ে যাওয়ার মতো উপক্রম। তিনি দৌড়াতে চেষ্টা করলেন, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে। তিনি দেখতে পেলেন মেয়েটার হাত লম্বা করে তার দিকে এগিয়ে আসছে, যেন তাকে জাপটে ধরতে চাইছে। হঠাৎই একটা গাড়ির হেডলাইটের আলো চোখে পড়ল তার। একটা জিপ তার পাশ দিয়ে যাচ্ছিল। জিপের চালক তাকে দেখে ব্রেক কষল। চালক তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, আপনি মাঝ রাস্তায় এরকম দাঁড়িয়ে আছেন? কবির ভাই তখন ভাঙা গলায় ভয়ে ভয়ে তিনি জিপের চালককে সব কিছু খুলে বললেন। চালকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ভাই, এই জায়গাটা তো ভালো না। এই রাস্তায় একটা শিশুকে খুন করে পুঁতে রাখা হয়েছিল, এবং তারপর থেকেই অনেকে এইসব ঘটনা খেয়াল করেন। এরপর চালক তাকে জিপে তুলে নিলেন এবং সেই পাকা রাস্তার মাথায় কোনো একটা গাড়িতে উঠিয়ে দিলেন। কবির ভাই সেই রাতের কথা আজও ভুলতে পারেন না। তিনি বলেন, সেই শিশুটার হাসি, সেই বিভৎস মুখ আর সেই ঠান্ডা হাতগুলো আজও যেন তাকে তাড়িয়ে বেড়ায়। তিনি আর কখনো রাতের বেলা একা একা বাড়ির বাইরে যান না, আর ঝড়ের রাতে তিনি কখনোই জানালা খোলেন না। কারণ তিনি বলেন, ঝড়ের আওয়াজের সঙ্গে সঙ্গে তিনি নাকি এখনও সেই শিশুটার হাসি এবং সেই ডাকটা শুনতে পায়, কবির, এদিকে এসো, খেলবে আমার সাথে। তো রাতুল ভাই, কবির ভাইয়ের ঘটনাটি এটি ছিল। আর সবার জন্য সতর্কতা, কিছু কিছু জায়গায় আমাদের আসলে মানুষ নিষেধ করলে যাওয়া উচিত নয়, কারণ প্রত্যেকটা জায়গারই কিছু ভয়ঙ্কর সত্য থাকে যা আমাদের মেনে নিতে হয়। ধন্যবাদ। আমি খন্দকার মেহেদী হাসান মানু। গল্পটি আমার সহকর্মীর কাছ থেকে শোনা, যিনি গাইবান্ধারই বাসিন্দা, তিনি শাহঘাটার বাসিন্দা, এমনটি তিনি জানিয়েছেন। ভয়ের শুরু এখানে।
ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, প্রত্যেকেই আরেকবার ওয়েলকাম করছে ভূতবেলায়। আমি আর যে রাতুল আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজকের অতিথি হিসেবে ছিলেন আমাদের রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার কৃষ্ণকমল দাদা। তো আসলে সব মিলে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু মাঝখানে একটা ঘটনা আমার আসলে খুবই ঝামেলা মনে হয়েছে। তো যাই হোক, আপনারা পছন্দ করেছেন এবং এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লাগলো সেই বিষয়টি আমার সাথে শেয়ার করতে পারেন। এই মুহূর্তে আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। তো ফেসবুক লাইভে যারা যারা আমাদেরকে দেখছিলেন তারা আসলে কমেন্টের মাধ্যমে তাদের মতামতগুলো জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এবং আমি মাঝে মধ্যেই বলি যে যারা ঘটনা শেয়ার করতে স্টুডিওতে আসতে চান তারা চাইলে মিসড কল দিতে পারেন আমাদের নাম্বারে। সেটা অবশ্যই প্রোগ্রাম চলাকালীন সময় যদি আপনারা যে নাম্বার থেকে মিসড কল আসে আমরা সেই নাম্বারগুলো নোট করে রাখি এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করি। তো আমি আপনাদের কাছে আরেকবার ঘোষণা দিচ্ছি যে যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান বা আগামী সপ্তাহে বা কোনো একটা সময় আপনি আসতে চান, তো সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নাম্বারে 01713484465। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই তাহলে আপনি চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো এগুলো ছিল নিয়মকানুন। আমি আসলে আর কথা বাড়াতে চাই না, দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। এবং শুভ লিখেছিলেন আমাদেরকে, অনেক সুন্দর ভাই, খুব ভালো লাগলো। অনেক ভয়ের ছিল মেইলটা, জান্নাত বাপ্পি লিখেছিলেন। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন রাতুল ভাই, আমার কাছে ঘটনা আছে, বেহুলা শুভ লিখেছিলেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি নয়ন সরকার ভাই লিখেছিলেন, ভূতবেলার গল্প শুনে গা ছমছম করছে লিখেছিলেন। তাপসী সরকার, অনেক অনেক ভালো ছিল, থ্যাংক ইউ, অতিথির ঘটনা শোনান লিখেছিলেন আমাদের সাথে। দেওয়ান ফাহিম হোসেন, সম্পদ মণ্ডল ছিলেন আমাদের সাথে, ভাই কীভাবে মেইল পাঠাবো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে জিয়াউস শামস আদনান ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নয়ন সরকার ভাই লিখেছেন আছি কিছুক্ষণ। নিশান নিশান লিখেছিলেন আমাদেরকে, দেখতে পাচ্ছি উনি লিখেছেন কেমন আছেন। চতুর্থ ইমেলটি ভয়ানক ছিল। মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক লিখেছেন যে গল্পটা শুনে টেনশনে পড়ে গেলাম, কারণ আমার প্রচুর মাছ ধরার নেশা। খুব সাবধানে থাকবেন। আসলে মাছ ধরতে গিয়ে আসলে আমাদের গ্রামে বা গ্রামাঞ্চলে যেসব ঘটনা প্রচলিত আছে, মানে এখনও শোনা যায় গ্রামের দিকে যে মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছে, এবং নদী অঞ্চলে যারা অনেক রাত পর্যন্ত মাছ ধরেন, যেমন এই যে বর্ষাকালীন সময়ে আমি শুনেছি যে মাছ ধরার একটা তীব্র একটা প্রতিযোগিতাই চলে। দেখা যায় যে অনেক সময় যে হাঁটু পরিমাণ বৃষ্টি বা মানে হাঁটু পরিমাণ পানি বা তার চেয়ে একটু কম পানি হলে নাকি মাছ অনেক বেশি পাওয়া যায়। তো সেই সময়টাতে দেখা যায় যে অনেকেই মাছ ধরতে বের হন হাতে টর্চ এবং মশাল নিয়ে। তো আসলে খুব সাবধানে থাকবেন। লিখেছিলেন আমাদেরকে আহাদ সরকার, ভাইয়া থানাপাড়া থেকে সাথে আছি, অনেক সুন্দর। আহাদ, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। জলমশা মাছে, আচ্ছা, নয়ন সরকার ভাই লিখেছিলেন একটা কথা, আসলে বুঝতে পারলাম না। মোহাম্মদ আবদুল্লাহ মানিক লিখেছেন মাছের ঘটনাটা বেশ ভয়ানক ছিল। আমাদের সাথে ছিলেন সাগর ভাই, উনি লিখেছিলেন যে তখন ছিল আষাঢ় মাস। উনি একটা ছোট ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন। আসলে কমেন্টের মাধ্যমে ঘটনা পাঠালে আমি সেই ঘটনাগুলো পড়ি না ভাইয়া, আপনি মেইলে পাঠাতে পারেন। গা শিউরে ওঠার মতো ঘটনা লিখেছিলেন তাপসী সরকার। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন ইউসুফ আলী, ভাইয়া কেমন আছেন, আমার বাসায় গাইবান্ধায়, রামচন্দ্রপুর থেকে উনি আমাদেরকে শুনছেন। নাজিম মণ্ডল ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর যুক্ত হয়েছেন। এমডি সাগর মিয়া লিখেছেন আই লাভ ইউ রাতুল ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া আমি আছি চুনিয়াকান্দি থেকে। এরপর আমাদেরকে লিখেছেন আর আরাফাত হোসেন আকাশ, ভাইয়া ভয় লাগছে, অন্য কোনো সময় রেডিও সারাবেলার ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান বুধবেলা শুনবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নয়ন সরকার ভাই কথাটি লিখেছিলেন, উনি প্রতিদিনই প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমার আগে নিজেই উনি বিদায় দিয়ে দেন। রাদিয়া বিনতে রাফা ছিলেন, ইমেলটা ভয়ের ছিল, থ্যাংক ইউ। আমাদের সাথে ছিলেন শামস আদনান, তারপর আরও অনেকেই ছিলেন, যেমন রনি সরকার লিখেছেন ভাইয়া আছি শেষ পর্যন্ত। আমরা মোটামুটি আমাদের কার্যক্রম শেষ। আমি কিছু SMS দেখতে পাচ্ছি, আসলে SMS পড়া হয় না, তারপরও অনেকেই SMS করেন আমাদেরকে। দেখতে পাচ্ছি যে হাই ভাই কেমন আছেন আপনি,
এসএমএস করেছেন কিন্তু নাম লেখেনি। আমাদেরকে আরেকজন দেখতে পাচ্ছি, উনি ফোন নম্বর পাঠিয়েছেন, সেই সাথে ওনার নাম লিখেছেন আমি জোবায়ের। আচ্ছা, উনি আবার এসএমএসে আমাদের ফোন নম্বরটি লিখে জানিয়েছেন 01713484465। আমি আসলে এই নাম্বার লিখতে বলিনি। আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান সেক্ষেত্রে আপনার ফোন নম্বরটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, এটা বলেছি। তারপর আচ্ছা জোবায়ের আমাকে একটি উনি জোবায়ের আবার একটি গানও শুনতে চেয়েছিলেন। আমাদের সাথে ছিলেন রিয়ন, আমাদের সাথে ছিলেন এমডি সিফাত আলম, উনি শুনছেন আমাদেরকে ত্রিমণি থেকে। এরপর দেখতে পাচ্ছি ভাইয়া আজকের ঘটনাগুলো অনেক ভয়ানক ছিল, আমি শুনছি ঢোলভাঙ্গা থেকে। আমাদেরকে লিখেছিলেন তিথি সরকার, উনি লিখেছিলেন আমাদেরকে বাদিয়াখালী থেকে। ওকে, যাই হোক, আজকের মতো এই কটি ছিল এসএমএস। আর ইনবক্সে অনেকে যোগাযোগ করেছিলেন আমাদের সারাপালার পেজে। ইসরাত ইতি লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া আমি আপনার নতুন ফ্রেন্ড, সুন্দর হচ্ছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। মাশরাফি হাসান মিরাজ ছিলেন আমাদের সাথে, ভালো হচ্ছে। আমাদেরকে মাসুদ ভাই, উনি ওনার ফোন নম্বরটি জানিয়েছেন। এবং তারপর আমাদের সাথে আরও অনেকেই ছিলেন। আসলে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো আপনারা যারা আমাদেরকে যেখানে থেকে দেখছিলেন এবং উপভোগ করছিলেন ভূতবেলা, আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের আগামী এপিসোড, আগামী বৃহস্পতিবার ভূতবেলা শোনার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে পারলে একটা করে শেয়ার করবেন আমাদের এই প্রোগ্রামটি, এবং আমরা কীভাবে আমাদের এই প্রোগ্রামটিকে বেশি মানুষের কাছে পৌঁছতে পারি সেই মূল কারিগর আপনারাই। এবং আপনারা যদি প্রত্যেকেই শেয়ার করেন তো সেক্ষেত্রে আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, এবং যত নতুন মানুষের কাছে যাবে তত আমরা নতুন নতুন ঘটনা পাবো, আমার বিশ্বাস। আগে শুরুতে যখন আমরা শুরু করেছিলাম তখন আসলে কোনো মেইল পেতাম না, দেখা যেত যে পুরো 1 সপ্তাহ 2 সপ্তাহ মিলে একটা মেইল থাকতো। এবং আপনারাও যারা পুরনো শ্রোতা আছেন ভূতবেলা তারাও জানেন যে প্রথম দিকে আসলে একটা করে মেইল পড়তাম, এবং সেই মেইলটি শোনার জন্যই আপনারা কত আগ্রহ নিয়ে বসে থাকতেন। এবং তখন আমারও ব্যাপারগুলো মনে হলে অনেক ভালো লাগে যে আমরা অনুষ্ঠানের শুরুতে প্রথম 1 ঘন্টা লিসেনারদের, মানে যারা লিসেনারদের মধ্যে থেকে যারা আমাদের অতিথি হয়ে আসতেন ঘটনা শেয়ার করতে, তাদের ঘটনা শুনতাম। এবং তারপরেই আমরা যখন সেকেন্ড আওয়ারে যেতাম ঠিক 10টা 5 মিনিটে নিউজ ব্রেকের পরে আমরা তখন মেইল পড়তাম। তো আসলে তো সেই সময়ের কথা যাই হোক কেন মনে হলো যে সেটা আমি কোন কথার কারণে বললাম, যে এখন দেখা যায় যে প্রতি সপ্তাহে মানে অসংখ্য ইমেল পাই আপনাদের পাঠানো, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া বা আপনার জানা ভৌতিক ঘটনা। কিন্তু সেই সময়টা আসলে মানে অতীত সবসময় সুন্দর, সেটা খারাপ হোক বা ভালো হোক, কিন্তু অতীতের কথা ভাবলেই ভালো লাগে। তো যাই হোক, অনেকেই ছিলেন আমাদের সাথে। এবং আপনারা যদি চান আমি পুরনো কিছু ইমেইলস আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি, যদি আপনাদের আগ্রহ থাকে। আমরা একটা পুরনো ইমেল, পুরনো সেরা কিছু মেইল নিয়ে আমরা একটা সেগমেন্ট করতে পারি, যে কোনো একটা প্রোগ্রাম আমরা শুধুমাত্র ইমেল দিয়ে করব, যেটা মানে পুরনো কিছু সেরা মেইল যেগুলো আপনাদের মনে দাগ কেটে আছে। আপনারা কিন্তু চাইলে সেই মেইলগুলো মেনশন করতে পারেন যে কতদিন আগের ঘটনা এবং কী রিলেটেড ঘটনা। আমার সমস্ত ঘটনাই মনে আছে, শুধুমাত্র ওই যে একটু ফায়ার করে দেয়া যে ভাইয়া এই ঘটনাটা অমুক পাঠিয়েছিল। তো যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে। এই কথাটা আমি অবশ্য আগে বললে ভালো হতো, কারণ এই মুহূর্তে আরও অনেকেই চলে গেছেন, কারণ যতগুলো আমাদের অডিয়েন্স ছিল তারা প্রত্যেকেই জানেন এখন শেষ হয়ে যাবে, এই জন্য মানে ভূতবেলা শেষ করার আগেই তারা চলে গেছেন। তো আমি আগামী এপিসোডে সেগুলো অ্যানাউন্স করব যে আসলে আপনাদের ইচ্ছা আছে কিনা যে পুরনো কিছু সেরা ইমেল বাছাই করে আমরা আলাদা একটা এপিসোড করতে পারি কিনা। তো আপনারাও জানাতে পারেন যারা যারা আমাদেরকে দেখছিলেন এতক্ষণ। তো অনেক কথা বলে ফেললাম, মানে ভৌতিক ঘটনার বাইরেও। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরেকবার বলতে চাই, যদি আপনারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। অবশ্যই সেটা প্রোগ্রাম চলাকালীন, যেমন এখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এরপরে যদি আপনারা ফোনে ট্রাই করেন বা মানে সপ্তাহের অন্য কোনো দিন যদি আপনারা ট্রাই করেন, যে হ্যাঁ তখন আপনারা ফোন করতে পারেন, কিন্তু ডিরেক্টলি ফোন করতে হবে, তখন মিস কল দিলে হবে না, কারণ তখন রাতুল ভাই থাকবে না। তো যাই হোক, লিখেছিলেন আমাদেরকে জিয়াউস শামস আদনান। আচ্ছা, আমি কোন কথায় ছিলাম, যে আপনারা কিভাবে ঘটনা শেয়ার করবেন। আপনি চাইলে আমাদের স্টুডিওতে আসতে চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, নাম্বারটি অনেকবার বলেছি।
এবং আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শুনি, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই সাপ্তাহিক অনুষ্ঠান ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা, এই ভূতবেলা নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আরজে রাতুল, এবং আমার সাথে আজকে শাহাদুল থাকার কথা ছিল, শাহাদুল নেই, কিন্তু আমাদের সাথে আজকে অতিথি হিসেবে ছিলেন আমাদের রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার কৃষ্ণকমল দাদা। ওনার ঘটনাগুলো বেশ চমৎকার ছিল এবং আপনারা প্রত্যেকে অনেক পছন্দ করেছেন। আপনাদের মন্তব্য আমি দেখে বুঝতে পারছি। তো আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল, যারা আগামী সপ্তাহে আমাদের স্টুডিওতে আসতে চান, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে ফিরতে চাই। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।